হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে আলোর ব্যতিচার এই চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টার থেকে যেই ধরনের থিওরি, নিউমেরিক্যালস এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো, লিখেই দিয়েছি আলোর ব্যতিচার সাজেশন। ঠিক আছে, প্রথমে যে বিষয়টা আমরা একটু জেনে নেব, এই যে ফোর্থ সেমিস্টার আছে, ফোর্থ সেমিস্টারে কি কি আছে? অপটিক্স আর কি মডার্ন ফিজিক্স। তো ফোর্থ সেমিস্টারের প্রতিটি চ্যাপ্টারের যে ক্লাস নোটস আছে তার যদি তুমি পিডিএফ নিতে চাও, অবশ্যই সেই পিডিএফ হ্যান্ড রিটেন, ঠিক আছে, হাতে লেখা। তো প্রতিটি চ্যাপ্টারের যদি নিতে চাও, বিশেষ কোনো চ্যাপ্টার চাও বা কমপ্লিট ফোর্থ সেমিস্টারের পিডিএফ চাও, যদি তোমার প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে যে চ্যাপ্টার চাইছো বা যদি কমপ্লিট ফোর্থ সেমিস্টার চাইছো সেটা লিখে দিও। অবশ্যই এর জন্য তোমাকে কিছু পে করতে হবে, সেটা কত তোমাকে হোয়াটসঅ্যাপেই বলে দেওয়া হবে। তো তোমরা চাইলে পিডিএফ নিতে পারো। পিডিএফে আছে কি, এক্সামের জন্য যা যা থিওরি প্রয়োজন, যা যা নিউমেরিক্যালস প্রয়োজন, ইম্পর্টেন্টগুলো সেগুলো করানো আছে। উদাহরণস্বরূপ, যারা আমার ভিডিও দেখো, যে ক্লাসগুলো আমি ইউটিউবে করাই সেই ক্লাসের এ টু জেড যা কিছু ভিডিওতে করানো আছে তার এ টু জেড থিওরি প্লাস নিউমেরিক্যালস এভরিথিং, সেগুলোই চ্যাপ্টার ওয়াইজ পিডিএফে করা আছে। বুঝতে পারলাম তাহলে? আচ্ছা, তো তোমাদের প্রয়োজন হলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবার দেখো, আমরা কি বললাম, কিসের কিসের সাজেশন পড়ব? ব্যতিচার থেকে বা যে কোনো চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যালস অঙ্ক করতে হয় আর একটা থিওরিটিক্যাল, হ্যাঁ কি না? তো অঙ্ক করার জন্য কি প্রয়োজন বলো? অঙ্ক করার জন্য প্রয়োজন ফর্মুলা। তো ফর্মুলা কোথায় পাবো? হয় তোমার খাতায় লেখা আছে, নোটসে লেখা আছে বা বইয়ে লেখা আছে, হ্যাঁ কি না? তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ফর্মুলাগুলো। তো তুমি প্রত্যেকটা ফর্মুলা, প্রতি চ্যাপ্টারের ফর্মুলা, ক্লাস 12-এর কথা বলছি, যদি ফোর্থ সেমিস্টারের প্রতিটি চ্যাপ্টারের ফর্মুলা তুমি যদি এক জায়গায় পেতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে নিচে দেখবে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা বলে একটা লিঙ্ক দেওয়া আছে। এটা তুমি কোথায় পেয়ে যাবা? চাইলে প্লেলিস্টেও পেয়ে যাবা। প্রথম কাজ তোমার, এই ভিডিওতে গিয়ে এখানে ক্লাস 12-এর প্রতিটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো লেখানো আছে যেগুলো অঙ্ক করার জন্য লাগবে। তো যেহেতু তুমি আলোর ব্যতিচার চ্যাপ্টার শুরু করতে যাচ্ছ, তো তোমার প্রথম কাজ হচ্ছে সেই ভিডিওতে গিয়ে আলোর ব্যতিচার থেকে যে যে ফর্মুলা লেখা আছে সেটুকু একটু নোট ডাউন করে নেওয়া, সেটাকে একেবারে সামনে রেখে, এই মোমেন্টে সামনে রাখবে, দিয়ে অঙ্ক করবে, যাতে কি হয়, ফর্মুলাগুলো বারবার বই বা খাতা না উল্টাতে হয়, এক জায়গায় থাকলো, তাহলে অঙ্ক করার সময় প্রচুর হেল্প হবে। আমি শুধু এই চ্যাপ্টারের জন্য বলছি না, আমি তোমাদের একটা বিষয় একটু অ্যাডভাইসও করতে পারি, যেটা তোমাদের সুবিধা হবে সেটা আমি বলবো। যে এই যে প্লেলিস্ট আছে, এই ভিডিওটাই কি করবে, যতগুলো ফর্মুলা আছে তুমি লিখে নাও। যেহেতু এখন ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টারে যেগুলো ফর্মুলা আছে ওগুলো এখন আপাতত না লিখতেও পারো, তোমার ইচ্ছে। কিন্তু যেগুলো ফোর্থ সেমিস্টারের যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলো ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ এক জায়গায় লিখে নাও। এর ফলে কি হবে বলো তো, যেহেতু এক জায়গায় গুচ্ছিত আকারে লেখা থাকলো, তোমাকে খাতা উল্টানোর দরকার নেই, বই দেখার দরকার নেই বারবার। সেই ফর্মুলাগুলোকে তুমি কি এক জায়গাতে পেয়ে গেলে, সেগুলো রিভিশন করতে পারো যে কোনো সময়। ঠিক আছে, নেক্সট, যেখানে পড়তে বসো তার সামনে তুমি ফর্মুলাগুলোকে টাঙিয়ে রাখতে পারো, দেওয়ালে লাগিয়ে রাখতে পারো, যাতে সব সময় চোখের সামনে থাকে। তো এত কিছু হেল্প তুমি নিতে পারো এই ভিডিও থেকে। তো প্রথম বিষয় একটু বলে দিচ্ছি, এই ভিডিওতে আমি যেহেতু কোনো ফর্মুলার বলবো না,
কি বলবো না যে কোন কোন ফর্মুলাগুলো লাগবে, সেগুলো তোমাকে এখান থেকে লিখে নিতে হবে। বাদ বাকি A to Z, মানে আমি এটা বলবো না যে ফর্মুলা কোথা থেকে এসছে, সেটা তো আর প্রুফ করতে যাবো না। এখানে কি করাবো, ফর্মুলা দিয়ে ডিরেক্ট অঙ্ক করব, তো তোমার মাথায় আসবে এই ফর্মুলা কোথা থেকে এলো। তো তার জন্যই বলছি এই ভিডিওতে গিয়ে আগে ফর্মুলাগুলো সবগুলো নোট ডাউন করে নাও। বিশেষ করে যেহেতু আলোর ব্যতিচার, আগে আলোর ব্যতিচারেরটা নোট ডাউন করো, যেহেতু এই মোমেন্টে আলোর ব্যতিচার করাচ্ছি। বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা প্লে লিস্ট আছে দেখবে ডিসক্রিপশনে, 4th সেমের অনশট, 4th সেমিস্টারের যে চ্যাপ্টারগুলো আছে তার অনশটও দেখে নিতে পারো ডিসক্রিপশন থেকে। তাহলে পরিষ্কার? আচ্ছা, তো আমি একটা জিনিস মেনেই নিলাম, তোমার যদি ফর্মুলা না লেখা থাকে ভিডিও পজ করো, আগে ডিসক্রিপশনে যাও বা চ্যানেলের প্লেলিস্টে যাও, এই ভিডিওতে যাও, সেখান থেকে আলোর ব্যতিচারের ফর্মুলা নোট ডাউন করো, দিয়ে এই ভিডিও আবার শুরু করো। পরিষ্কার? আচ্ছা, এবার আমরা তাহলে ডিরেক্ট ভিডিওয় চলে আসছি। ভিডিও মানে কি, অঙ্ক দিয়ে শুরু। দেখো অঙ্ক কি বলছে, 9:1 অনুপাতের তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে, উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতা কত হবে, তাই তো নাকি? এটাই তো চেয়েছে যত সম্ভব। চলো দেখা যাক তাহলে কি কি দেওয়া আছে, আগে সেটা আমরা লিখবো। দেখে নাও, 9:1 অনুপাতের তীব্রতা মানে I1/I2 দেওয়া আছে। তাহলে I1/I2 কত বলো তো, 9/1। তাহলে রুট করে দিচ্ছি, বা √I1/√I2 সমান কত হবে বলো, 3/1। হ্যাঁ কি না? রুট করে দিলে কত হবে, 9, 3 আর 1টা 1ই থাকলো। পরিষ্কার? নেক্সট, উজ্জ্বল ও অন্ধকার পটির তীব্রতার অনুপাত। উজ্জ্বল মানে কি, ম্যাক্সিমাম চরমপটি, অন্ধকার মানে কি মিনিমাম অবমপটি। তো চেয়েছে কি Imax/Imin, এটা চেয়েছে Imaximum/Iminimum। এবার তুমি আশা করছি এটা ভালো করে জানো Imax এর ফর্মুলা কি তীব্রতার সাথে, কি ফর্মুলা, √I1 প্লাস √I2/√I1 মাইনাস √I2, তার কি বলো, হোল স্কোয়ার। পরিষ্কার? এবার কি করব বলো, যোগ করলে 3 + 1, তাহলে ওপরে কত হয়ে যাবে, 3 + 1, আর নিচে কত হবে বলো, 3 - 1, তার কি স্কোয়ার। এবার ওপরে কি বলো 4 আর নিচে কত 2, হ্যাঁ কি না, স্কোয়ার। তো 2 দিয়ে কাটলে 2, তার স্কোয়ার কত 4, তাহলে আনসার 4 হবে। তো 4 মানে কি, নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে কি লিখতে পারি, Imax কি Iminimum মানে সর্বনিম্ন 4:1। দেখো কোনো অসুবিধা? ঠিক আছে, এই সমস্ত ফর্মুলা আশা করছি তোমার লেখাই আছে, এক্ষুনি যে ভিডিওটার কথা বললাম সেখান থেকে সব আশা করে লিখে নিয়েছো। পরিষ্কার? আচ্ছা, এটা ট্রাই করো। সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত 25, উৎসদয়ের তীব্রতার অনুপাত কত, চলো এখানে সর্বোচ্চ মানে Imax/Imin বলে দিয়েছে, Imax/Imin বলে দিয়েছে, কত বলেছে বলো তো, Imax/Imin বলে দিয়েছে 25। ঠিক আছে, নিচে কিছু নেই মানে 1 ভাবতে পারি, একই বিষয়। তাহলে চেয়েছে কি I1 আর I2 অনুপাত, দেখো উৎসদয়ের তীব্রতার অনুপাত মানে I1/I2 চেয়েছে। তাহলে কাজ করি, Imax মানে কি বলো, √I1 প্লাস √I2 বাই কি √I1 মাইনাস কি √I2, তার কি বলো, হোল স্কোয়ার, সমান কত 25। ওকে, স্কোয়ার ওপাশে চলে গেলে রুট হয়ে গেল, তাহলে কত এলো, √I1 প্লাস কত বলো √I2 বাই √I1 মাইনাস √I2 সমান কত, √25 মানে 5। চলো কোনাগুনি একটু গুণ করে নিচ্ছি, কোনাগুনি গুণ করলে কত হবে, 5√I1 মাইনাস 5√I2 সমান √I1 প্লাস √I2। ঠিক আছে, 5টা I1 থেকে একটা I1 বাদ, তাহলে 4√I1, 5টা I2 পাশে গেলে 1টার 5টা 6টা 6√I2 হয়েছে। আচ্ছা, স্কোয়ার করে দিচ্ছি, বা 4 দিয়ে এটা কাটলে কাটতে পারো, 2 দিয়ে তাও করতে পারো। আচ্ছা কাজ করি, √I1/√I2 করি, যেহেতু অনুপাত চেয়েছে এক পাশে নিয়ে এলাম। এটা কত হবে, 6/4, হ্যাঁ কি না, কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, এটা 3 হয়ে যাবে, এটা 2 মানে 3/2, 2 দিয়ে কাটলে। এবার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে I1/I2, তাহলে স্কোয়ার করলে কত, স্কোয়ার করলে রুট চলে গেল, স্কোয়ার করলে কত 3/2 মানে কত 9/4, তাহলে আনসার হবে 9:4। অতএব I1:I2 সমান কত, 9:4। বলো বুঝতে কোনো অসুবিধা? চেক করে নাও। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে আসছি, এটা ট্রাই করো। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় নিঃসৃত তরঙ্গের বিস্তারের অনুপাত, এবার কিন্তু বিস্তার বলেছে, বিস্তারের অনুপাত 2:1। এই যে বিস্তার,
বলেছে তরঙ্গ দুটির উপরিপাত ঘটালে সর্বোচ্চ সর্বনিম্ন মানে আই ম্যাক্স বাই আই মিনের অনুপাত চেয়েছে আর বিস্তার দেওয়া আছে মানে a1/a2 দেওয়া আছে। তাহলে a1/a2 সমান কত 2/1, 2:1 মানে কত 2/1। এবার আই ম্যাক্সের সাথে আর আই মিনের সাথে বিস্তারের কি রিলেশন আশা করছি তোমার খাতায় লেখাই আছে, এক্ষুনি লিখে নিয়েছো ভিডিও থেকে। কি ছিল বলো a1 প্লাস a2 বাই কত বলো a1 মাইনাস a2 তার কি হোল স্কোয়ার। এস অর নো, কোনো অসুবিধা? এবার বলো দুটোকে যোগ করো 2 + 1, তাহলে ওপরে 2 + 1 নিচে কত মাইনাস করো, এই যে দেখো 1 এটা প্লাস এটা করো 2 + 1 এটা মাইনাস এটা করো 2 - 1 সমান কত হবে বলো স্কোয়ার। 2 × 1 = 3 1 মানে 9, তাহলে উত্তর কত হলো 9:1। অর্থাৎ আই ম্যাক্স ইজ টু আই মিন সমান কত হবে 9:1। দেখো বুঝতে পারলে কি পারলে না, কোনো সমস্যা চেক করে নাও। বিস্তার বললে এই ফর্মুলা আশা করছি জানা আছে। নেক্সট অঙ্কে যাই। ওকে চলো চেক করো কি বলছে দেখো তো। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত মানে আই ম্যাক্স আর আই মিন বলে দিয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন মানে কি আই ম্যাক্স আই মিন সুসংগত বিস্তার। আচ্ছা দেখো এখানে কি বলেছে, কোয়েশ্চেন অনুযায়ী আই ম্যাক্স বাই আই মিন আমাকে বলে দিয়েছে কত বলেছে 4/1। দেখে নাও সর্বোচ্চ সর্বনিম্ন বলে দিয়েছে। চেয়েছে বিস্তার a1:a2 চেয়েছে। তো আই ম্যাক্স আর আই মিনের কি রিলেশন বলো। আই ম্যাক্স মানে কি a1 প্লাস কি a2, আই মিন মানে কি a1 - a2 অবশ্যই তার হোল স্কোয়ার। একসাথে স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলাম হ্যাঁ কি না, 4-এর 1 থাকলো পরিষ্কার। আমরা জানি এটা আই ম্যাক্স বাই আই মিন মানে কত a1 + a2 বা a1 - a2 তার হোল স্কোয়ার। রুট করে দাও তাহলে কি হবে a1 + a2 বাই কত বলো a1 - a2 রুট করলে কত 2 আর নিচে 1, তো লিখা না লিখা সমান 1। রুট করে দিলে 4-এর √2। আচ্ছা এ পাশে আসলে কত হবে 2 দিয়ে গুণ করছি 2a1 মাইনাস কত 2a2 সমান কত a1 + a2 হয়েছে। এবার বলো দুটো a1 থেকে একটা a1 বাদ শুধু a1 মাইনাস দুটো পাশে গেলে 3a2, তাহলে a1/a2 সমান কত হলো বলো 3, তাহলে 3:1, তাহলে a1:a2 সমান কত 3:1। দেখো বুঝতে পারলে কি পারলে না, পরিষ্কার। নেক্সট অঙ্কে আসছি, দেখো ট্রাই করা যাক। দুটি সুসংগত উৎসের তীব্রদয়ের অনুপাত বিটা গুড, তাদের উপরিপাতের পাতনের ফলে ব্যতিচার ঝালর তৈরি হলো আই ম্যাক্স মাইনাস আই মিন বাই আই ম্যাক্স প্লাস আই মিন। চলো করা যাক, গুড ভালো কোয়েশ্চেন, চলো ট্রাই করা যাক। কত বলছে বলো কি করব। সুসংগত উৎসদয়ের তীব্রতার অনুপাত, উৎসদয় মানে কি i1 বাই i2, কত বলেছে বলো বিটা বাই শুধু বিটা, নিচে কিছু নেই মানে 1, তাহলে শুধু কত বিটা। এটা আছে একটু লিখে রাখলাম। চেয়েছে কি চলো চেয়েছে যেটা কি আগে সেটা লিখি, আই ম্যাক্স বা মাইনাস আই মিন বাই কি চেয়েছে আই ম্যাক্স প্লাস কত আই মিন, ঠিক আছে। আচ্ছা বলো আই ম্যাক্স এর ফর্মুলা কি একটু বলো, √i1 প্লাস √i2 তার হোল স্কোয়ার। আশা করছি কোনো অসুবিধা নেই। আই মিনের ফর্মুলা কি √i1 মাইনাস √i2 তার কি হোল স্কোয়ার। একই রকম √i1 প্লাস কত বলো √i2 তার হোল স্কোয়ার, ঠিক আছে একই রকম। সরি এটা মাইনাস বলেছিল না, আচ্ছা এটাকে মাইনাস করে দাও, এটা আমি প্লাস করে দিয়েছি, এটা মাইনাস হবে, এই যে এটা মাইনাস আর এখানে প্লাস হবে, হয়েছে এটা প্লাস হবে। তাহলে কি হবে √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার। এবার আশা করছি এই ফর্মুলা তোমরা জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার কি হয় ফর্মুলা 4ab। তাহলে 4a মানে কত √i1, b মানে কত √i2, কোনো অসুবিধা। আর a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 2 × কত a স্কোয়ার মানে কত √i1 এর স্কোয়ার প্লাস √i2 এর স্কোয়ার। বলো কোনো অসুবিধা, কি ফর্মুলা ইউজ করলাম a প্লাস বি স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কি 4ab, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়েছে। এবার দেখো নেক্সট কি করতে পারি, 4 আর 2 কাটলে কত 2 পড়ে থাকলো, তাহলে 2 করে দিলাম √i1। আচ্ছা বলো দেখেন থেকে i1 মানে কি হবে, i1 মানে কি হবে বিটা i2 হবে, হ্যাঁ কি না। তাহলে এখানে কি লিখতে পারি √i1 এর জায়গায় বিটা i2 আর এটা i2 থাকলো থাক বাই দেখো √i1 স্কোয়ার মানে শুধু i1, তো i1 মানে কি বিটা i2, তাহলে বিটা i2 প্লাস কত √i2 স্কোয়ার মানে শুধু i2 হয়েছে। এবার দেখো যেটা করব বোঝার চেষ্টা করিও, লাস্ট লাইন করছি এটা। তাহলে বলো এখান থেকে √i1 কত হবে, চলো একটা লাইন খেটে দিচ্ছি 2 √বিটা i2, হ্যাঁ কি না। √i2 শুধু i2 আর √বিটা থাকলো বাই i2 কমন নাও, তাহলে বিটা প্লাস 1 আর কি কমন
আই টু কমন, আই টু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো বলো, 2√β বাই কত, β+1, এটা হবে উত্তর। এটা অনেক সময় দেখাও যে বলে দেয় যে এটা হলে দেখাও যে এটা সমান এটা, তো এটা হবে উত্তর 2√β বাই β+1। বুঝতে পারলাম, 2√β বাই β+1, ক্লিয়ার হলো? দেখে নাও, 2√β বাই β+1, পরিষ্কার? এটা অনেক সময় প্রমাণ করতেও দেয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ট্রাই করে এটা দেখি। চলো ট্রাই করে যাক, কি বলছে দেখো তো, কি বলছে দেখো। চলো এই কালার ইউজ করি, সব রকমই করা যাক। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত, বেধ, আচ্ছা এটা হয়তো তোমার ফর্মুলাতে লেখা নেই, আমি একটু এটা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। মনে রাখবা বেধকে আমরা ডাব্লিউ দিয়ে লিখছি ওয়াইদ, বেধ আর প্রাবল্য একই, সমানুপাতিক, তাহলে যেখানে যেখানে আই লেখা আছে সেখানে সেখানে বেধ হিসাবে ভাবতে পারো, সেখানে আসছে। বেধের অনুপাত মানে কি বলা আছে, W1 বাই W2, কত বলা আছে 4:1 মানে কত 4/1, বুঝতে পারলাম, এস অর নো? নেক্সট হলে ব্যতিচার ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতা মানে আই ম্যাক্স বাই আই মিন, তাহলে চেয়েছে আই ম্যাক্স বাই আই মিন। এবার আমাকে একটা বিষয় বলো, তুমি আই দিয়ে কি ফর্মুলা জানো, √I1 প্লাস √I2, শুধু আই এর জায়গায় ডাব্লিউ করে দাও, তাহলে কত হবে? এই ফর্মুলা হয়তো লেখা নেই, একটু লিখে নিও, মানে বেধ আর তীব্রতা পরস্পরের কি সমানুপাতিক, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়, হয়ে গেল, ব্যাস। এর ভ্যালু বসানো যাক, চলো ভ্যালু বসাচ্ছি, তাহলে প্লাস করো, আচ্ছা রুট করে দাও, তাহলে √W1 বাই √W2 সমান কত 2/1, কিছু নেই মানে 2, রুট করে দাও 4, আর 1 তো 1, তাহলে দুটোকে যোগ করো, তাহলে 2 + 1 আর নিচে মাইনাস করো, 2 - 1 তার কি হোল স্কয়ার, 2 + 1 3 বাই কত 9, তাহলে 9:1, অতএব আই ম্যাক্স ইজ টু কি আই মিন সমান কত হবে, আই ম্যাক্স ইজ টু আই মিন সমান কত 9:1। দেখো বুঝতে পারলে কি বললে না, কোনো অসুবিধা? এই ফর্মুলা নাও লেখা থাকতে পারে, একটু মনে রাখবা, এটা হচ্ছে বিষয়। মানে এক কথা যেখানে যেখানে আই আছে ডাব্লিউ হিসেবে ভাবো, তাহলে হবে ওয়াই, ডাব্লিউ মানে কি বেধ, আর আই মানে কি প্রাবল্য, এটা বেধকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর এটা প্রাবল্য বা তীব্রতা, যা বলবে বলো, একই কথা। হয়েছে? পরের অঙ্কে আসছি, চলো ট্রাই করো, এটা ট্রাই করো। আই ও 4I প্রাবল্য বিশিষ্ট একবর্ণী আলোর দুটি সুসংগত উৎস থেকে তরঙ্গের উপরিপাত ঘটলো, সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্য। আচ্ছা, তার মানে এখানে দেখো একটা জিনিস উল্লেখ করো, এখানে I1 I2 কত দেওয়া আছে একটু ভাবো, এখানে I1 দেওয়া আছে I, আর I2 দেওয়া আছে 4I, হয়েছে? এবার সর্বোচ্চ ফর্মুলা কি I max, তো I max মানেটা কি √I1 প্লাস √I2 তার কি হোল স্কোয়ার, √I1 মানে কত √I, √I2 মানে কত 4I তার কি হোল স্কোয়ার, হয়েছে? এবার বলো √I, এটা 4 বাইরে আসলে 2, তাহলে দুটো আর একটা কটা 3টে, 3√I তার কি হোল স্কোয়ার, 3 স্কোয়ার 9, 9I। নেক্সট আই মিন মানে কি হবে বলো, I1 মাইনাস I2 আর কি বলো হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তো I1 মানে I, I2 মানে কত √4I তার কি স্কোয়ার। এবার বলো √I আর -2√I মানে কত -√I, এক লাইনে করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না? 4I মানে কত 2 বাইরে আসবে, যদি 2 বাইরে আসে একটা থেকে দুটো বাদ মানে -1, তাহলে -√I এর স্কোয়ার মানে কি শুধুমাত্র I। বুঝতে পারলাম এসব না, উত্তর হয়ে গেল, ক্লিয়ার, পরিষ্কার, বুঝতে পারলাম, কোনো অসুবিধা? আচ্ছা নেক্সট, চলো এটা ট্রাই করো। অনেক সময় এইভাবে কি বলবে বলো তো, সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্যের অনুপাত লিখো, তাহলে কি করতে হবে, এটা বের করে আই ম্যাক্স বাই আই মিন করে 9/y এভাবে করে দিতে পারো, বুঝতে পারলাম? আর অনুপাতের ফর্মুলা তো জানো, আই ম্যাক্স বাই আই মিন। এটা ট্রাই করো। আই ও 4I প্রাবল্য বিশিষ্ট দুটি আলোক রশ্মি পর্দায় ব্যতিচার ঝালর গঠন করে, এ বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য π/2 আর বি বিন্দুতে দশা পার্থক্য π, এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য। চলো করা যাক, বলো I1 কত I, I2 কত 4I। চলো তো এ বিন্দুতে তাহলে I A করে দিলাম, প্রথমত ফর্মুলা কি মনে করার চেষ্টা করি, I1 প্লাস I2 প্লাস কত বলো 2√I1 √I2 cos থিটা বা cos ফাই, হ্যাঁ কিনা? এটাই ফর্মুলা ছিল, এস অর নো? কিসের? লব্ধি প্রাবল্য। মনে করো লব্ধি প্রাবল্যের ফর্মুলা এটা ছিল, হ্যাঁ কিনা? একটু মনে করার চেষ্টা করি, আশা করছি এটাই ছিল লব্ধি, যেটা শুধুমাত্র I লিখেছিলাম সেটা। তো I মানে কি ছিল ফর্মুলা, I1 প্লাস I2 প্লাস 2√I1 cos ফাই। চলো বসানো যাক, I মানে কত বলো I, I2 মানে কত বলো 4I প্লাস 2
রুট আই 4i কস কত ডিগ্রি ফার্স্ট কেসে cos পাই বাই 2। আচ্ছা cos পাই বাই 2 মানে 90 মানে তো 0, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ cos পাই বাই 2 0, তাহলে i প্লাস 4i মানে কত 5i। বুঝতে পারলাম হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে i এ এটা পেলাম। তুমি এটা ভাষাতে লিখতে পারো যে a বিন্দুতে লব্ধি প্রাবল্য, একই রকম b বিন্দুতে লব্ধি প্রাবল্য ib। i1 মানে কত বলো i, i2 মানে কত বলো 4i প্লাস 2 রুট i 4i cos cos পাই। তুমি বলো i প্লাস 4i কত 5i, cos পাই মানে কত -1, তাহলে মাইনাস চলে আসবে এখানে। 2 4 এর জন্য 2 বাইরে এলো, 2 এ 2 এ 4 আর রুট আই i মানে 4i, তাহলে উত্তর কত হলো i। তাহলে a বিন্দুর প্রাবল্য 5i, b বিন্দুর প্রাবল্য i, তাহলে কি বলেছে a আর b বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য মানে ia মাইনাস ib, অতএব ia মাইনাস ib লব্ধি যেটা প্রাবল্য পাবো তাদের পার্থক্য। বুঝতে পারলাম? আমাকে যদি শুধুমাত্র এটা চাইতো a বিন্দুতে প্রাবল্য কত, উত্তর হয়ে গেল, b বিন্দুতে প্রাবল্য কত, উত্তর হয়ে গেল। চেয়েছে পার্থক্য, তাহলে a আর b কে মাইনাস করে দেবো, a আর b কে মাইনাস করলে কত হবে 5i মাইনাস i মানে উত্তর কত হলো 4i, এটা হবে উত্তর। দেখো বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, যেহেতু আমাকে পার্থক্য চেয়েছে আমাকে মাইনাসটা করতে হবে, পরিষ্কার? আচ্ছা এই অঙ্কটা ট্রাই করো। বাহ, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় পর্দার ওপর একটি বিন্দুতে λ/6, দেখো কি বলছে λ/6, কি এটা কি ব্যাপার, হ্যাঁ λ/6 হলে কি পথ পার্থক্য, তীব্রতা হয় i, যদি সর্বোচ্চ তীব্রতা i0 হয় তবে i/i0 সমান কত। আচ্ছা এবার শোনো, আশা করছি ফর্মুলা এটা লেখা আছে, লব্ধি প্রাবল্য i সমান, মনে করার চেষ্টা করি, 4i0 cos স্কোয়ার 5/2 বা θ/2 যা বলবে বলো। এই ফর্মুলা আশা করছি লেখা আছে। বলবে স্যার ফর্মুলাটা কোথা থেকে এলো, i সমান কি, লব্ধি প্রাবল্য সমান কি বলো, i1 প্লাস i2 প্লাস কত 2 রুট i1 রুট i2 cos 5। তুমি এক কাজ করবা, এখানে i1 i2 কে সমান ধরে নিবা, i0 ধরে নিবা, তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, i1 i0 প্লাস 2 i0 করো, এটা চলে আসবে। পরিষ্কার বুঝতে পারলাম? তো এটা থেকে এটা এসছে, এটা কিসের ফর্মুলা, নেট লব্ধি প্রাবল্য। ঠিক আছে, তুমি তো বলে স্যার লব্ধি প্রাবল্য ফর্মুলা এটা, অবশ্যই। এটা কখন, যদি i1 i2 আলাদা হয়, যদি i1 i2 একই হয় তাহলে এই ফর্মুলা। পরিষ্কার? যেখানে শোনো দেখো যদি অসুবিধা হয় তো দেখিয়ে দিচ্ছি, i0 প্লাস কত, i0 প্লাস কত 2 রুট i0 প্লাস কত রুট i0 cos 5। এবার বলো এটা কটা, 2 রুট i0 প্লাস রুট i0 i0 2 রুট i0 cos 5, 2 রুট i0 কমন নাও মানে কত 1 প্লাস cos 5, তো 1 প্লাস cos 5 মানে কত বলো, 1 প্লাস cos 5 মানে cos স্কয়ার 5/2, 2 cos স্কয়ার 5/2, ব্যাস এখান থেকে 2 2 4 এটা চলে আসছে। বুঝতে পারলাম কি করে আসছে? আচ্ছা যদি না করা থাকে তো দেখে নিও, মেটাচ্ছি। এবার এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা কি, এরপরে যে অঙ্কগুলো করবে এই ফর্মুলা দিয়ে করবো কয়েকটা, দেখে নাও। এই যে সর্বোচ্চ প্রাবল্যের ফর্মুলাটা পেলাম, মানে লব্ধি ফর্মুলা, একটা জিনিস এখানে মনে রাখবা, সেটা কি, এখানে সর্বোচ্চ প্রাবল্য কোনটা বলো, এখানে সর্বোচ্চ প্রাবল্য কোনটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাবল্য, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো অ্যাকচুয়াল ফর্মুলা অনুযায়ী 4i0 হওয়া উচিত, কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করেছে, দেখো আমরা সেখানে আসছি, আগে প্রথম ক্ষেত্রে দেখি বা সিম্পলি লিখি, ইয়াং এর দেখলে যেটা একটা বিন্দুতে পথ পার্থক্য বলেছে, তাই তো, তাহলে দশা পার্থক্য কথা হয় বলো, ফর্মুলা মনে আছে না ভুলে গেছি বলো, ফর্মুলা মনে আছে না ভুলে গেছি, চলো লিখি, দশা পার্থক্য সমান কি হয় বলো, ফাই সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, হ্যাঁ কি না, আশা করছি এটা তো ফর্মুলা মনে আছে, ডেল্টা এক্স বা এইভাবে লিখেছিলাম, তো 2π/λ রেখে দিলাম, পথ পার্থক্য কত λ/6, চলো কাটাকাটি করে যাক, λ কেটে গেল, 2 কেটে গেল, π/3। বুঝতে পারলাম হ্যাঁ কি না? এবার এর তীব্রতা কত বলে দিয়েছে আই, তাহলে আয়ের ফর্মুলা কি বলো, এবার শোনো, তুমি বলবে স্যার আয়ের ফর্মুলা হয়তো 4i0 cos স্কয়ার 5/2, কিন্তু শোনো কোয়েশ্চেনে এটা হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ তীব্রতা, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম তীব্রতা এটা সর্বোচ্চ ফর্মুলা অনুযায়ী, কিন্তু কোয়েশ্চেনে একটু চেঞ্জ করেছে, কোয়েশ্চেনে 4i0টাকে i0 ধরে নিয়েছে, তাহলে এখানে আমরা i0 লিখবো, তাহলে কোয়েশ্চেন অনুযায়ী আমরা লিখবো i সমান i0 cos স্কয়ার 5/2। বুঝতে পারলাম হ্যাঁ কিনা? ফর্মুলা কি, ফর্মুলা অ্যাকচুয়াল এটা,
কিন্তু ওদের কোয়েশ্চেন অনুযায়ী আমাকে কি বলেছে, সর্বোচ্চ I0, তাহলে 4I0টাকে আমাকে I0 ধরতে হবে এখানে, 4I0টাকে আমাকে I0 ভাবতে হবে, কারণ সর্বোচ্চ এটাই বলেছে। এবার তুমি বলো cos স্কোয়ার কত, এরপরের লাইন করছি, বলো তাহলে I সমান কত আসবে বলো দেখি। তাহলে I সমান কত পেলাম, I0 থাকলো, আচ্ছা cos স্কোয়ার 5 মানে কত, π/3/2 মানে কত, π/6, হ্যাঁ কি না? এবার বলো π/6 মানে কত, π/6 মানে কত, I0টাকে পাশে নিয়ে এলাম, তাহলে I/I0 হয়ে গেল, ঠিক আছে? I0টাকে পাশে নিলাম, cos π/6 কত হয়, π/6 মানে কত, 30 ডিগ্রি, 30 মানে √3/2, তাহলে √3/2 তার কি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 3 কত হবে 4, এটা হবে উত্তর, 3/4, সরি 9/4 করে দিলাম, 3/4, তাহলে উত্তর হবে এই যে I/I0, এটা কত হলো তাহলে 3/6, বুঝতে পারলাম? চেক করে নিও, ঠিক আছে, মিলিয়ে নিও, কোনো অসুবিধা দেখে নাও, একবার মেলাও কত আসছে দেখো, চেক করে নিও, 3/4, তাই তো? নেক্সট অঙ্কে আসছি, ট্রাই করো, বুঝতে পারলাম কেন I0 ধরলাম, কোন কোশ্চেন এটা I0 বলেছিল, এটা ট্রাই করা যাক, কি বলছে দেখো, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় যে বিন্দুতে পথ পার্থক্য ল্যামডা, সেখানে আলোর তীব্রতা কি, মানে কে বলে দিয়েছে, যেখানে পথ পার্থক্য কে, তার বলছে কোনো বিন্দুতে পথ পার্থক্য λ/4 হলে তীব্রতা কত। চলো করা যাক তাহলে, দেখো কি করে করবে এটা, আমরা এইভাবে লিখবো, যে বিন্দুতে পথ পার্থক্য, তাহলে আমরা কি জানি, প্রথম ক্ষেত্রে এটা লিখে দিচ্ছি, প্রথম ক্ষেত্রে হয়েছে, আগে ফর্মুলা কি বলো, দশা পার্থক্য ফাই সমান কি 2π/λ ইন্টু ডেল্টা এক্স বা ডেল্টা, যা লিখবে লিখো, ঠিক আছে? দশা পার্থক্য তুমি ভাষা দিয়ে লিখতে পারো, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে 2π/λ পথ পার্থক্য কত বলেছে বলো, ল্যামডা বলেছে, ল্যামডা কেটে গেল, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকলো 2π, তাহলে ফাই সমান আমরা কি পেলাম 2π। এবার তীব্রতার ফর্মুলা বলো, I সমান হয়, আগে ফর্মুলা লিখছি, I সমান কি হয় বলো, 4I0 cos স্কোয়ার 5/2, এটাই তো হয়। তো I এর জায়গায় এখানে কি বলেছে, এটা আমরা জানি, এভাবে লিখে দেবো, আমরা জানি এটা, তো I এর জায়গায় কি এখানে কে বলেছে, দেখো তীব্রতা এখানে কে বলেছে, তাহলে 4I0 থাকলো cos স্কোয়ার কত 2π/2 মানে কত বলো, cos স্কোয়ার 2π/2 মানে cos স্কোয়ার পাই, হ্যাঁ কি না? এবার পাই মানে কত হয় বলো, cos পাই মানে কত, -1, তার স্কোয়ার মানে স্কোয়ার করলে শুধু, তাহলে 4I0 হবে, তাহলে কে সমান 4I0 পেলাম, ঠিক আছে? নেক্সট এবার দ্বিতীয় ক্ষেত্রে আসছি, দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলো, দ্বিতীয় ক্ষেত্রে ফাই সমান কি হবে 2π/λ ইন্টু ডেল্টা এক্স, তো ডেল্টা এক্স এর জায়গায় কত বলো 2π/λ, ডেল্টা এক্স এর জায়গায় কত λ/4, বুঝতে পারলাম হ্যাঁ কি না? তাহলে কাটাকাটি করলে কত আসছে, λ কেটে গেলো, π/2 আসছে, দেখো π/2, বুঝতে পারলাম কেন π/2 এলো, কোনো অসুবিধা? এবার কি চেয়েছে, অতএব লিখবে, অতএব আলোর তীব্রতা, ভাষা দিয়ে লিখবা, আলোর তীব্রতা I সমান, বা কে ড্যাশ লিখো, এখানে মানে কে বলেছে, এখানে কে ড্যাশ লিখলাম, লিখবা আলোর তীব্রতা কে ড্যাশ লিখলাম, যেহেতু কে ছিল 4I0, আগে ফর্মুলা লিখছি, cos স্কোয়ার কি 5/2, তুমি বলো এটা কত হওয়া উচিত, 4I0 cos স্কোয়ার 5/2 মানে কত, π/2/2 মানে কত, π/4, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে 4I0 থাকলো, আচ্ছা বলো cos π/4, cos 45 কত হয় 1/√2, তার কি স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারলাম, 2 মানে 2 কাটলো, তাহলে 2I0। তাহলে একটা জিনিস ভেবে দেখো, আমি কে ড্যাশ বাই কে করছি এখন, অতএব দেখো কি করছি, কে ড্যাশ বাই কে করছি, অতএব কে ড্যাশ বাই কে সমান, কে ড্যাশ মানে কত 2I0, কে মানে কত 4I0, তাহলে কত হাফ, উত্তর হাফ হবে, দেখো চেক করে নাও, আনসার হাফ আসবে, ঠিক আছে? হাফ মানে কি কে ড্যাশ চেয়েছে তো, ও সরি একই ব্যাপার, অসুবিধা নেই, কেটাকে পাশে নিয়ে যাও, তাহলে কে ড্যাশ সমান কি k/2, যেহেতু আমাকে উত্তরটা কে ড্যাশ চেয়েছে, আমাকে অনুপাত চাইনি, তাহলে উত্তর k/2। আমাকে বলেছে এখানকার তীব্রতা কত হবে, যেখানে λ/4, তো λ/4 এর জন্য দশা পার্থক্য বের করে কে ড্যাশ বের করলাম, কে ড্যাশ বাই কে করে দিলাম, তাহলে কি চলে আসছে হাফ, তাহলে কে ড্যাশ সমান কত k/2, তাহলে উত্তর k/2 হবে, বুঝতে পারলাম হ্যাঁ কি না? ক্লিয়ার? পরের অঙ্কে আসছে, চেক করে নিও, এটা কোনটা ফর্মুলা, পথপার দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, হয়েছে? চলো এই অঙ্কটা ট্রাই করা যাক, চলো এই অঙ্কটা দেখো তো কি বলছে,
বোঝার চেষ্টা করি, লাগাও বুদ্ধি। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় একটি ছিদ্র থেকে নির্গত আলোকরশ্মির বিস্তার অপরটির দ্বিগুণ, বা একটার বিস্তার অপরটির দ্বিগুণ, মানে A1 যদি A হয় A2 কত হবে 2A। এটা কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে যে একটা অপরটার দ্বিগুণ। এবার কোয়েশ্চেন কি বলছে, আলোক রশ্মি দুটির দশা পার্থক্য 60 ডিগ্রি, দশা পার্থক্যে ব্যতিচার ঘটলে লব্ধি তীব্রতা মানে আই, সর্বোচ্চ তীব্রতা মানে 4I0 বা আই ম্যাক্স, যা বলবে বলো একই কথা। না, এখানে 4I0 লিখতে পারবো না। কেউ বলবে কেন লিখতে পারি না? লাগা বুদ্ধি। কারণ এখানে I1 I2 সমান হবে না। 4I0 কখন ইউজ করতে পারি? I1 I2 সমান। এখানে তো A1 A2 আলাদা, মানে I1 I2 আলাদা হবে। সুতরাং এখানে সর্বোচ্চ মানে আই ম্যাক্স। তার মানে আমাকে আই আর আই ম্যাক্সের মধ্যে একটা রিলেশন বের করতে হবে। আই মানে কি? আই নেট, যেটা লব্ধি, আই নেট। তো আই নেটের ফর্মুলা কি মনে করো? আই নেটের ফর্মুলা কি আর আই ম্যাক্সের ফর্মুলা কি? তাহলে চলে আসবে। এবার মনে করো আই নেটের ক্ষেত্রে একটা cos phi এর ফর্মুলা ছিল, আশা করছি মনে চলে আসবে, এক্ষুনি করলাম। এই যে দেখো, এটা হচ্ছে আই নেটের ফর্মুলা। এখানে cos phi আছে, phi আছে মানে কি? দশা পার্থক্য। তো আমি প্রথমে আগে দশা পার্থক্য বের করব। তো চলো দশা পার্থক্য বের করা যাক। প্রথম কাজ আগে দশা পার্থক্য বের করব। তো বলো এক্ষুনি কি পড়লাম? phi সমান কি? phi সমান কি পড়লাম বলো? phi সমান 2 পাই ল্যামডা ইন্টু কি ডেল্টা এক্স, হ্যাঁ কি না? তাই তো? বাহ, দশা পার্থক্য তো বলে দিয়েছে, সরি, আরো তো ইজি হয়ে গেল কোশ্চেন। দশা পার্থক্য ফাই তো আমাকে বলে দিয়েছে, আমি তো কত পার্থক্য বলেছে আমাকে, তো দশা পার্থক্য বলে দিয়েছে 60, তাহলে আরো ইজি হয়ে গেল। তাহলে আই নেট বা আই সমান যা লিখবে লিখো, আই নেট বা আই যা বলবে বলো, লব্ধিটা সিম্পলি আমরা আই দিয়ে দেখিয়ে দিই। এবার তুমি তো আই নেট লিখো, লিখতে পারো, এটা নিজের ইচ্ছা, ঠিক আছে? আই নেট কি ফর্মুলা বলো? I1 প্লাস কত? I2 প্লাস 2 রুট I1 রুট I2 cos phi। এবার একটা বিষয় বলো, এখানে তো I1 I2 আছে, হ্যাঁ কি না? কিন্তু এখানে তো I1 I2, এখানে তো A1 A2 আছে। তো আমরা কি জানি? যেহেতু I সমানুপাতিক কি জানি? A স্কোয়ার। তাহলে I1 বাই I2 সমান কি হবে বলো? A1 বাই A2 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এটা তো আশা করছি ভালো করেই জানা আছে যে তীব্রতা বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক। A1 এর জায়গায় কত? A, A2 এর জায়গায় কত? 2A, তার কি করে দিলাম? স্কোয়ার, মানে 1/4। তাহলে বলো I2 কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে আমি কি এটা পাবো না যে I2 সমান 4I1 পাবো, হ্যাঁ কি না? বুঝতে পারলে কেন I1 I2 নিয়ে আসলাম? কারণ ফর্মুলা I1 I2 কিন্তু দেওয়া আছে A1 A2। তাহলে বিস্তার আয়ের মধ্যে রিলেশন কি? I সমানুপাতিক A স্কোয়ার। তাহলে I1 বাই 2 মানে কি? A1 বাই 2 তার হোল স্কোয়ার, A বাই 2 A স্কোয়ার 1/4। তাহলে I2 সমান কি? কোনাকুনি গুণ করো, তাহলে I2 সমান কি? 4I1। পরিষ্কার? আচ্ছা, এবার ভ্যালু বসাই। I1 এর জায়গায় I1 রাখলাম, I2 এর জায়গায় কি লিখতে পারি? 4I1 প্লাস 2 রুট I1 রাখলাম, আবার কত লিখতে পারি বলো? 4I1 cos কত ডিগ্রি? cos 60। এবার দেখো এটা এক লাইনে করছে, I1 প্লাস 4I1 কত? 5I1, ঠিক আছে? প্লাস রুট I1 I1 বাইরে চলে এলো, 4 এর জন্য 2 বাইরে এলো, তাহলে 2 ইন্টু কত? 2 মানে 4 ইন্টু কত? I1 বাইরে এলো ইন্টু কত? cos 60 কত? হাফ। তাহলে 2 2 কেটে গেল 2, তাহলে 7I1। বুঝতে পারলাম, হ্যাঁ কিনা? তাহলে এর ভ্যালু কত পেলাম? আই নেট কত পেলাম? লব্ধি কত পেলাম? 7I1। কোনো অসুবিধা বুঝতে? আই নেট 7I1 পেলাম। এবার ফর্মুলা হচ্ছে যে লব্ধি তীব্রতাটা সর্বোচ্চর কত গুণ, এরকম কিছু চেয়েছে। তো সর্বোচ্চ বের করি, চলো এবার আই ম্যাক্স বের করছি। এবার মেলাবে আই ম্যাক্স বের করছি, দেখো কি করে করবো। দেখো এবার আই ম্যাক্সের ফর্মুলা আশা করছি তোমরা জানো। এটা আই ম্যাক্সের ফর্মুলা কি বলো? রুট I1 প্লাস কত? রুট I2 তার হোল স্কোয়ার, এস অন্য। আচ্ছা, রুট I1টা সেম টু সেম রাখলাম, I1 থাক। I2 মানে কি বলো? I2 মানে কি? 4I1, তাহলে 4I1 তার কি বলো? স্কোয়ার। হয়েছে? এবার বলো রুট I1, 4 মানে 2 বাইরে এলো, মানে 3, তাহলে 3টে রুট I1। বুঝতে পারলাম কেন করলাম? দেখো I1 রুট I1, 4 এর জন্য 2 বাইরে এলো, তাহলে তার কি? স্কোয়ার, মানে কত? 9I1, হ্যাঁ কি না? এবার তুমি বলো কার কার মধ্যে রিলেশন? আই নেট আর আই ম্যাক্স। তাহলে আই নেট বাই আই ম্যাক্স করে দিচ্ছি, ঠিক আছে? অতএব আই নেট বাই আই ম্যাক্স করে দিলাম। আই নেটের ভ্যালু কত বলো? আই নেটের ভ্যালু কত? কোথায় গেল আই নেট? 7I1। আর আই ম্যাক্সের ভ্যালু কত? 9I1। I1 কেটে গেল। অতএব আই নেট সমান কি হলো বলো? অতএব আই নেট সমান কি হলো বলো?
এবার উত্তর লিখছি আমরা, ঠিক আছে। অতএব আই নেট সমান, ঠিক আছে, অতএব আই নেট সমান আই ম্যাক্স ওপরে চলে গেল, তাহলে আই ম্যাক্স ইন্টু 7/9, আই ম্যাক্স ইন্টু, আবার এখানে লেখা জায়গা ছোট ছোট পড়ে যাচ্ছে, কোথায় লিখবো বলো তো, চলো এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিলাম, ঠিক আছে। এরপরের লাইনটা এখানে লিখে দিচ্ছি, তাহলে আই নেট সমান কি লিখতে পারি বলো, আই নেট সমান কি লিখতে পারি বলো, লাস্ট লাইনটা, আই নেট সমান কি লিখতে পারি, আই ম্যাক্স ইন্টু কত 7/9, তাহলে লব্ধি প্রাবল্য সর্বোচ্চ প্রাবল্য 7-এর 9 গুণ। কোনো অসুবিধা? দেখো এইভাবে করতে পারি, হয়েছে। নেক্সট অঙ্কে আসছি, দেখো নেক্সট অঙ্ক, মানে এটা একটা গ্রাফ, কিসের গ্রাফ, ইয়াং এর দীর্ঘা ছিদ্র পরীক্ষায় ব্যতিচারের তীব্রতা ও দশা পার্থক্যের লেখচিত্র অঙ্কন করো। তো এটা আমরা জানি ভালো করে, ঠিক আছে, দশা পার্থক্য এ পাশে, তীব্রতা এ পাশে, তো এই তো প্রত্যেকের তীব্রতা কি হয়, সমান হয়। আর কোথায় ম্যাক্সিমাম হয়, যেখানে দশা পার্থক্য 0, 2π, 4π হয়। কোথায় মিনিমাম হয়, যেখানে π, 3π, এই সমস্ত বিষয় জানা আছে, 5π। পরের কোয়েশ্চেনে আসছি, এগুলো সব থিওরি টাইপের কোয়েশ্চেন। পরেরটা দেখে নাও, হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখো, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দেওয়া আছে, দেখো এটা মূল উৎস, এখানে দুটো ছিদ্র আছে S1 S2, এখানে একটা পর্দা P বিন্দু আছে। কোয়েশ্চেনে কিছু একটা বলেছে, কি বলে দিয়েছে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনে বলেছে SS2 - SS1, মানে SS2 মানে এটা আর এটা, এদের মধ্যে ডিফারেন্স দশা মানে পথ পার্থক্য বলে দিয়েছে λ/4। কোয়েশ্চেন হচ্ছে গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য S2P - S1P, এটা মাইনাস এটা কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। বুঝতে পারলাম, এটা চেয়েছে, এটা মাইনাস এটা, এদের মধ্যে কি দশা পার্থক্য হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা বের করব, টোটাল পথ পার্থক্য, মানে পথ পার্থক্য, সরি দশা পার্থক্য বলছি, পথ পার্থক্য, আমরা টোটাল পথ পার্থক্য বের করব, মোট পথ পার্থক্য। চলো করা যাক, ডেল্টা এক্স লিখে দিলাম, চলো। আচ্ছা বলো টোটাল পথ পার্থক্য কত, এখানে পথ পার্থক্য কত, এই জায়গাটাতে S2 মাইনাস কত S1, এটা এখানকার পথ পার্থক্য, আর এখানকার পথ পার্থক্য কত S2P - S1P, হ্যাঁ কি না, বা S2P - S1P বের করছি, S1P সমান কি হবে বলো, ডেল্টা এক্স মাইনাস কত S2 - S1। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করিও, বলবে আর এটা মানে কত, এটা তো কোয়েশ্চেনে বলেছে λ/4, তাহলে আমরা কি এটা লিখতে পারি না, ডেল্টা এক্স মাইনাস λ/4, 1 নম্বর সমীকরণ লিখে দিলাম, হয়েছে। এবার কি লিখবো বলো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে মনে করার চেষ্টা করো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আশা করছি ফর্মুলাটা লেখা আছে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে একটু আমাকে বলবে যে দশা পার্থক্যটা কত হয়, কেউ বলতে পারবা? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য λ/2 এর জোড় গুণিতক, হ্যাঁ কি না, মানে n ল্যামডা সহজ ভাষায়। তাহলে আমরা কি এটা করতে পারি না, ডেল্টা এক্স এর জায়গায় n ল্যামডা মাইনাস কত λ/4, 4 লসাগু করলাম, তাহলে 4, তাহলে 4n ল্যামডা মাইনাস ল্যামডা, আচ্ছা 4n - 1 ইন্টু কত ল্যামডা, নিচে 4, ব্যাস প্রথম উত্তর হয়ে গেল। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে S2P - S1P মানে এটাই হচ্ছে উত্তর, আর বেশি কিছু ভাষার প্রয়োজন নেই, এটাই উত্তর, এই যে এটাই উত্তর, 4n - 1 λ/4। কি করে পেলাম, এটাই হচ্ছে মূল মন্ত্র, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য n ল্যামডা হয়, হয়েছে। এবার চলো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, চলো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে লিখবো, এটা হয়ে গেল। এবার লিখছি, কোথায় গেল, এখানে করে দিচ্ছি, একটু মেটাচ্ছি, হয়েছে। দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে S2P - S1P, S2P - S1P সমান, দেখো কি করতে পারি বলবে, S2P - S1P সমান ডেল্টা এক্স সমান কত হবে জানো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মকের ক্ষেত্রে λ/2 এর বিজোড় গুণিতক, মানে 2n + 1 λ/2। ঠিক আছে, যেখানে n এর ভ্যালু কত এখানে একটা উল্লেখ করে দেবো, আমি এখানে উল্লেখ করে নিই, যেখানে n সমান এইভাবে লিখে দেবা 0 1 2 3
0,1,2,3 ডট ডট এরকম করে দেবে, ঠিক আছে। এখানেও লিখে দেবে একই রকম, এর পাশে n সমান 0,1,2 ডট ডট এরকম করে দিও, ঠিক আছে। 0, 1, 2, 3 এগুলো। এবার বলো 2n প্লাস 1 ল্যামডা বাই 2 মাইনাস কত ল্যামডা বাই 4 হয়েছে। এবার 4 লসাগু করলাম, 4 লসাগু করলাম, তাহলে এখানে 2 আছে 2, তাহলে 2 ইন্টু কত হবে 2n প্লাস 1 ল্যামডা মাইনাস ল্যামডা হয়েছে। নেক্সট দেখো 4 থাকলো, আচ্ছা 2 দিয়ে কত 4, তাহলে 4n, এক লাইনে করছি 4n কি ল্যামডা, আর এখানে কত 2 ল্যামডা মাইনাস ল্যামডা মানে শুধু ল্যামডা। তাহলে কত পেলাম বলো, লাস্ট লাইনটা কত পেলাম, বুঝতে পারলে কি করলাম, 4n ল্যামডা 2 ল্যামডা মাইনাস ল্যামডা, তো দুটো ল্যামডা থাকে ল্যামডা বাদ শুধু ল্যামডা। তাহলে এখান থেকে কি কমন নেবো বলো, এখান থেকে কি কমন নেবো কেউ বলবে, ঠিক আছে। এখান থেকে কি কমন নেবো, এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমি 4n কমন মানে ল্যামডা কমন নিলাম, ব্যাস এটা হবে উত্তর। দেখে নাও এটা উত্তর। তাহলে ধ্বংসাত্মকের ক্ষেত্রে এটা আর গঠনমূলকের ক্ষেত্রে এটা। আর এন এর ভ্যালু উল্লেখ করে দেবে 0, 1, 2, 3 এগুলো, কারণ এগুলো কোথা থেকে পেলাম, ওই যে ওই কনসেপ্ট থেকে যে গঠনমূলকের ক্ষেত্রে পথ পার্থক্য n ল্যামডা আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক বিজোড় গুণিতক, এই হচ্ছে বিষয়, বুঝতে পারলাম। পরেরটা, বাহ পরেরটাতে নেই, হ্যাঁ এই চলো এই কোয়েশ্চেনগুলো করা যাক। কি টাইপসের কোয়েশ্চেন এগুলো ভালো করে দেখো। ইয়াং এর দ্বিরেখাছিদ্র পরীক্ষায় কি ঘটবে যদি, কি ঘটবে মানে ব্যতিচার ঝালরের কি ঘটবে, ব্যতিচার ঝালর প্রস্থের কি ঘটবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। ব্যতিচার ঝালর প্রস্থের কি ঘটবে, তো ব্যতিচার ঝালর প্রস্থ y সমান কি বলো ল্যামডা ডি বাই 2d। এবার একটা কথা শোনো, অনেক বইয়ে গন্ডগোল করবে না, y কে বিটা লেখা হয় আর 2d কে d লেখা হয়, তো এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে, তুমি যেটা পড়েছো তুমি সেটা লিখবা। তুমি যদি বিটা সমান ল্যামডা ডি বাই ডি পড়েছো এটা লিখো, তুমি যদি y সমান ল্যামডা ডি বাই 2d লিখেছো কোনো ব্যাপার না, এখানে 2dটাকে d বোঝাচ্ছে, হয়েছে। তো ওটা নিয়ে আমি এটা দিয়ে করিয়ে দিচ্ছি, সেটা বুঝে নিও, দুটো সেম জিনিস, অনেক বই আলাদা আলাদাভাবে আছে, ওই জন্য একটু বলে দিলাম। চলো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো। তোমরা প্রথমে আগে লিখে দিবা যে ঝালর প্রস্থ y সমান ল্যামডা ডি বাই 2d, বা এটা যেটা ইচ্ছা আগে একটা লিখে দাও, আমি এটা দিয়ে করাচ্ছি। দেখো কি বলেছে, ঝালর প্রস্থ এটা হয়ে গেল। এবার বলেছে ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্ধেক, তাহলে 2dটাকে অর্ধেক, তাহলে y ড্যাশ সমান কি লিখবো বলো, ল্যামডা ডি থাকলো 2dটাকে অর্ধেক মানে বাই 2, তাহলে 2 কোথায় চলে যাবে ওপরে, তাহলে কি পড়ে থাকলো আবার ল্যামডা ডি বাই 2d, তো ল্যামডা ডি বাই 2d মানে তো y, তাহলে 2y, তাহলে উত্তর লিখবা ঝালর প্রস্থ দ্বিগুণ হবে, প্রথম উত্তর হয়ে গেল। তাহলে এর উত্তর হয়ে গেল ঝালর প্রস্থ দ্বিগুণ হবে, পরিষ্কার। পরের কোয়েশ্চেন 2 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব অর্ধেক করা হলো, ছিদ্র পর্দা কোনটা, এই যে ক্যাপিটাল ডি, তাহলে y ড্যাশ সমান কি লিখবো বলো, তুমি বিটা লিখলে বিটা ড্যাশ লিখে দেবা, ল্যামডা ইন্টু কি লিখবো বলো, ল্যামডা ইন্টু y ড্যাশ সমান ল্যামডা ইন্টু ডি এর জায়গায় কত লিখবো ডি বাই 2, বাই কত বলো 2d। এবার ল্যামডা ডি বাই কি থাকলো বলো 2d থাকলো, আর এখানে কত পড়ে আছে হাফ, মানে এখানে লিখে দিলাম। তো এটা কি, এটা তো y, এটা তো y, এটা তো y, তাহলে y বাই কত 2, তাহলে উত্তর লিখবা ঝালর প্রস্থ অর্ধেক হবে, উত্তর হয়ে গেল ঝালর প্রস্থ অর্ধেক হবে, হ্যাঁ কি না বুঝতে পারলাম। নেক্সট পরের কোয়েশ্চেন 3 নম্বর দেখো, 3 নম্বর জলে ডুবিয়ে পরীক্ষাটি করা হলে, এবার জলে ডোবাবো, ঠিক আছে, পরীক্ষাটা কোথায় করবো জলে ডুবিয়ে। এবার একটা বিষয় বলো, আলো বায়ুতে ছিল ল্যামডা, জলে চলে গেল ল্যামডা ডাব্লু বা ল্যামডা ড্যাশ যা লিখবা লিখো। তো তুমি এটা ভালো করে জানো ভি সমান এন ল্যামডা, এটা জানা আছে আশা করি, ঠিক আছে। এবার কম্পাঙ্ক তো অপরিবর্তিত থাকে কিসের, যখন মাধ্যম চেঞ্জ করে তখন, ঠিক আছে, আলো, তো এন ফিক্স, তাহলে ভি ভ্যারিজেস কি ল্যামডা, হ্যাঁ কি না। তো যখন আলো শূন্য মাধ্যম থেকে জলে যাবে অন্য কোনো মাধ্যমে বেগ কমবে, আচ্ছা বেগ কমা মানে কি ল্যামডা কমা, তো ল্যামডা যদি কমে যায়, ল্যামডা যদি কমে যায় ওয়াইটাও কি হবে হ্রাস পাবে, তো তুমি উত্তর কি লিখবা যে জলে বায়ু থেকে জলে গেলে তুমি লিখে দেবা ল্যামডা হ্রাস পায়। আচ্ছা যদি 1 নম্বরের কোয়েশ্চেন যেহেতু এগুলো, তো এত উত্তর লেখা বা ভাষা লেখার দরকার নেই, আমি শুধু বুঝিয়ে দিলাম কেন। দেখো শোনো, বায়ু তুমি ভাষা দিয়ে এভাবে লিখে দিও, বায়ু থেকে জলে গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হ্রাস পাবে, ঠিক আছে। যেহেতু ল্যামডা হ্রাস পাচ্ছে তো ল্যামডা কমছে মানে অতএব লিখবে ঝালর প্রস্থ হ্রাস পাবে, উত্তর হয়ে গেল। বুঝতে পারলাম কি পারলাম না, কি বলতে চাইলাম পরিষ্কার হয়েছে। বায়ু থেকে জলে গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, সুতরাং ঝালর প্রস্থ হ্রাস পাবে, উত্তর হয়ে গেল পরিষ্কার। তাহলে হ্রাস পাবে এটা হচ্ছে উত্তর, হ্রাস পাবে, হ্রাস, কমবে কমবে,
হ্রাস পাবে। পরিষ্কার? কোনো সমস্যা বুঝতে হয়েছে? নেক্সট। আচ্ছা, অনেক সময় কোয়েশ্চেন এভাবেও চাইতে পারে, যেহেতু আমি আচ্ছা পরেরটা দিয়ে বোঝাচ্ছি, চলো করা যাক। উৎস থেকে নির্গত আলোর কম্পাঙ্ক বৃদ্ধি করলে, ঠিক আছে, এটা এই কেসটা চলো করা যাক। কম্পাঙ্ক বৃদ্ধি করব, চলো 4 নম্বর কেস লিখছি। 4 নম্বর কেসটা দেখো। আচ্ছা আমাকে বলো, y সমান কি পড়লাম, ল্যামডা ডি বাই 2d, এস অন্য? ক্লিয়ার হয়েছে? এবার বলো, তোমরা এটা জানো, এক্ষুনি বললাম v সমান n ল্যামডা। তো যেহেতু শূন্য মাধ্যমের কথা বলা হচ্ছে, কোনো মাধ্যম উল্লেখ না করলে এটা কি, এর প্রত্যেকটা আলাদা আলাদা কোয়েশ্চেন, এই নয় যে জলে ডুবিয়েছি বলে এটা জলের কোয়েশ্চেন, না, এটা আলাদাই কোয়েশ্চেন, ঠিক আছে, সাথে জলের কোনো সম্পর্ক নেই। তো একটা জিনিস মনে রাখবা, যেটা বলতে চাইছি যে v সমান n ল্যামডা, তো কোনো মিডিয়াম না বললে শূন্য বা বাই মাধ্যম ভাববো। তাহলে শূন্য বা বাই মাধ্যমের ভি এর জন্য আমরা সি লিখি, এন কে এন রাখলাম, আর ল্যামডা থাকলো, ঠিক আছে। বলো তো এন সমান কি লিখতে পারি, সি বাই ল্যামডা লিখতে পারি, হ্যাঁ কিনা? তো আমি চাইলে, সরি উল্টো বললাম, ল্যামডা সমান কি লিখতে পারি, সি বাই এন লিখতে পারি, হ্যাঁ কিনা? সি বাই এন লিখতে পারি, এস অন্য? তো আমি চাইলে এখানে সি বাই এন লিখে দিলাম। সি বাই এন মানে এন নিচে চলে এলো, 2d থাকলো ইন্টু ডি, এটাই তো ফর্মুলা। ল্যামডার জায়গায় শুধু সি বাই এন হয়ে গেল, কেন হলো আশা করছি বুঝতে পেরেছো। এবার তুমি বলো, এনটা কম্পাঙ্ক, যদি এন কমে, এন কমেছে না বেড়েছে গো, কোয়েশ্চেনটা পড়ি, এন কমেছে না বেড়েছে? আচ্ছা কম্পাঙ্ক বৃদ্ধি, যদি এন বাড়ে, যদি এন বেড়ে যায়, তাহলে ওয়াই কি হবে, কমবে। তাহলে উত্তর হবে, এগুলো 1 নম্বরের কোয়েশ্চেন, এগুলো ব্যাখ্যার প্রয়োজন হয় না, ডিরেক্ট বলে দিলে হবে। এগুলো কি, তরঙ্গ ঝালর প্রস্থ হ্রাস পাবে, বুঝতে পারলাম, হ্রাস পাবে। আর একটু দেখালে ভালো, দেখাতে পারলে খুবই ভালো। এই পর্যন্ত দেখালে এইভাবে লিখে দেবা যে y সমানুপাতিক 1/n, এটা লিখে দিলাম, ব্যাস। এই পর্যন্ত করলে তো দেখিয়ে দিল y সমানুপাতিক 1/n, এর মানে কি, যদি n বাড়ে তাহলে y কমবে, এটা হচ্ছে এর মানে। তাহলে লিখবা ঝালর প্রস্থ হ্রাস পাবে। বুঝতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে? আমি এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করছি, শোনো। যদি কোয়েশ্চেন এইভাবে বলে যে লাল আলোর পরিবর্তে বেগুনি আলো ব্যবহার করলে কি ঘটবে, বলো কি হবে, বলো। লাল আলোর পরিবর্তে বেগুনি ব্যবহার করছি, এবার কি হবে বলতে পারবা? চলো দেখো, y আর ল্যামডা পরস্পর, এটা 5 নম্বর বললাম, y আর ল্যামডা পরস্পরের সমানুপাতিক। আগেরটা কম্পাঙ্ক বলেছিল, ল্যামডাকে চেঞ্জ করে কম্পাঙ্ক করলাম, y আর ল্যামডা পরস্পরের সমানুপাতিক। এবার একটা বিষয় বলার চেষ্টা করো, যে লালের ল্যামডা বেশি, যেহেতু কি বলো, ল্যামডা ভায়োলেটটা কি ল্যামডা রেডের থেকে কম, হ্যাঁ কি না? ল্যামডা ভায়োলেটটা ল্যামডা রেডের থেকে কম, মানে ভায়োলেটটা কম, তাহলে আগে বেশি ছিল, কমে গেল, তাহলে কমে যাওয়া মানে ওয়াইও কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে উত্তর কি লিখবা, অতএব এটা লিখে দেবো, আগেটা লিখলে তো ওয়াই সমানুপাতিক ল্যামডা ভায়োটা, অতএব ওয়াই ভায়ো লেস দেন কি ওয়াই রেড। তার মানে কি হবে, হ্রাস পাবে, ঝালর প্রস্থ হ্রাস পাবে। এত ভাষা লেখার দরকার নেই, ডিরেক্ট আমরা এইভাবে লিখে দেবো, ওয়াই, এটা লিখে দিলাম, অতএব ওয়াই সমান, এটা লেখার পর এই লাইনটা ওয়াই সমানুপাতিক ল্যামডা, ঠিক আছে। যেহেতু ল্যামডা ভায়োলেট লেস দেন ল্যামডা রেড, সুতরাং ঝালর প্রস্থ হ্রাস পাবে। পরিষ্কার বুঝতে পারলাম? ল্যামডা বাড়লে বৃদ্ধি, ল্যামডা কমলে হ্রাস। তো আমরা জানি রেডের ল্যামডা বেশি, ভায়োলেটের কম, তো রেডের পরিবর্তে ভায়োলেট ইউজ করছি, তাহলে হ্রাস পাবে। পরিষ্কার? আচ্ছা নেক্সট এটা করা যাক, চলো। ঝালর প্রস্থের মান বিটা আমাকে বলে দিয়েছে, দেখো ঝালর প্রস্থের মান বিটা সমগ্র ব্যবস্থাকে মিউ প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে ঝালর প্রস্থ কত হবে। আচ্ছা তাহলে এখানে বিটা বলেছে, তাহলে বিটা সমান ল্যামডা ডি বাই 2d লিখে দিলাম, এটা থাক, হয়েছে। এটা শূন্য মাধ্যমে। এবার জলের কাতি নিমজ্জিত করছে, মিউ প্রতিসরাঙ্কের কোনো মিডিয়ামে নিমজ্জিত করছে, তো মিউ প্রতিসরাঙ্কের কোনো মিডিয়ামে নিমজ্জিত করলে কি হবে বলো। এখানে ল্যামডা চেঞ্জ হবে, তাহলে বিটা ড্যাশ করে দিচ্ছি, তাহলে বিটা ড্যাশ সমান কি হবে, ল্যামডা ড্যাশ ইন্টু ডি বাই কত বলো 2d। এবার তুমি বলবে স্যার ল্যামডা আর ল্যামডা ড্যাশের মধ্যে কি রিলেশন, মনে করো, একদম শর্টে বোঝাচ্ছি। মিউ সমান আশা করছি তোমাদের মনে আছে সি বাই ভি, এটা মনে আছে। সি মানে কি এন ল্যামডা, লিখে দিলাম, এটা শূন্য মাধ্যমের ল্যামডা, আর ভিটা কি নির্দিষ্ট মাধ্যমের ল্যামডা। তো কম্পাঙ্ক তো বললাম অপরিবর্তিত থাকে, মাধ্যম চেঞ্জ হলে কম্পাঙ্ক সেম থাকে আলোর, তাহলে এটাকে ল্যামডা ড্যাশ করে দিলাম, তাহলে এন এন কেটে গেল, তাহলে ল্যামডা ড্যাশ সমান কি হলো বলো, ল্যামডা বাই মিউ হলো, হ্যাঁ কি না। তো এটুকু আগে করে নিলাম, তাহলে আমি ল্যামডা ড্যাশের জায়গায় কি লিখতে পারি, ল্যামডা বাই মিউ, তাহলে মিউটাকে নিচে লিখে দিলাম, আর এখানে কি ডি পড়ে থাকলো, আর এটা 2d। বুঝতে পারলাম হ্যাঁ কি না, বা এটাও করতে পারে একই জিনিস, ল্যামডা বাই মিউ ইন্টু ডি বাই 2d। তাহলে কি পড়ে থাকলো বলো, 1 বাই মিউ থাকলো, ইন্টু কি লিখতে পারি, ল্যামডা ডি বাই 2d।
তো ল্যামডা ডি বাই টু ডি মানে কি বিটা, তাহলে বিটা বাই মিউ, এটা হবে উত্তর। তাহলে বিটা বাই মিউ, তাহলে এটা হবে রিলেশন বিটা ড্যাশ সমান, বুঝতে পারলাম হ্যাঁ কি না, এটা হবে উত্তর, পরিষ্কার, এটা হবে উত্তর বিটা বাই মিউ, বিটা ড্যাশ সমান বিটা বাই মিউ, পরিষ্কার, বুঝতে পারলাম কেন, এই হচ্ছে কারণ। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায়, চলো করা যাক কি কি বলছে। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় রেখা ছিদ্রদ্বয়ের ব্যবধান মানে 2D, যেটাকে অনেক বইয়ে ডিও বলেছে, একই জিনিস, 0.2 সেন্টিমিটার, এটাকে মিটার করে নিচ্ছি, তাহলে কত হবে 0.2 ইন্টু 10⁻² মিটার, তার মানে এটাকে চাইলে এটাও লিখতে পারি 2 ইন্টু 10⁻³ মিটার। নেক্সট, এবং রেখা ছিদ্র থেকে এত মিটার দূরে মানে একটা পর্দা অবস্থায় আছে, দূরে পর্দায় হবে, দূরে পর্দায়, তার মানে কি রেখা ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার মানে ক্যাপিটাল ডি 1 মিটার, আর এত প্রস্থের ব্যতিচার ঝালর, ঝালর মানে ওয়াই বা যেটা বিটা যা বলবে বলো, 0.25 মিলিমিটার। আচ্ছা মিলিমিটারকে মিটার করলে কত হবে 0.25, ঠিক আছে, 0.25 মানে 1/4 লিখতে পারি, একই জিনিস, মিলিমিটার মানে কত 10⁻³ মিটার হয়েছে। তাহলে বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা চেয়েছে, তো ফর্মুলা কি বলো, এক্ষুনি আমরা কি জানলাম, ফর্মুলা কি জানলাম বলো, y সমান কি ল্যামডা ডি বাই 2d, তাহলে ল্যামডা সমান কি হবে বলো, ল্যামডা সমান কি হবে, ল্যামডা সমান y ইন্টু 2d বাই ডি, ভ্যালু বসাচ্ছি, y এর ভ্যালু কত 1/4 ইন্টু কত 10⁻³ 2d মানে কত, 2d মানে কত 2 ইন্টু 10⁻³ বাই ডি এর ভ্যালু কত 1, চলো কাটাকাটি করা যাক, তাহলে কত হচ্ছে দেখে নাও, 2 কেটে দিলাম, তাহলে নিচে 2, হাফ মানে কত 0.5, তাহলে 0.5 হয়ে গেল, ইন্টু -3 মানে কত -6, তাহলে আমি এটাকে এটা লিখতে পারি, তাহলে ল্যামডা সমান পেলাম 5 ইন্টু 10⁻⁷ মিটার, এটা হবে উত্তর, দেখে নাও 5 ইন্টু 10⁻⁷ মিটার, পরিষ্কার, কোনো অসুবিধা চেক করে নাও, মানে এক কথায় তুমি এটাও রাখতে পারো, আমি একটা দশমিক তুলে লিখলাম আর কিছুই না, হয়েছে। পরের কোয়েশ্চেন আসছে, চলো ট্রাই করো, এটা ট্রাই করো তো কি বলছে দেখো, কি বলছে ট্রাই করে দেখো, 5000 অ্যাংস্ট্রম, তাহলে আগে লিখি কি কে দেওয়া আছে, তাহলে ল্যামডা সমান 5000 অ্যাংস্ট্রম, তো অ্যাংস্ট্রমকে মিটার করলে কি হবে 5000 ইন্টু কত 10⁻⁻, কত বলো 10 মিটার। পরের কোয়েশ্চেন কি বলছে, সব সেমিতে বলেছে, চলো সেমিও করতে পারো, যেটা ইচ্ছা, ঠিক আছে, তাহলে 10⁻8 করে দেবো, বুঝতে পারলে কি পারলে না বলো, 10⁻8 করে দিচ্ছি, সেমি যেহেতু বলেছে, যেহেতু সেমি বলেছে 10⁻8 সেমি করে দিলাম, ঠিক আছে, 10⁻8 মিটার, তো মিটারকে সেমি করলে 100 দিয়ে গুণ, একক সেম রাখো তাহলে হবে, সবুজ আলো রেখাচিত্রের ওপর এত সেমি দূরে পর্দায় মানে পর্দার দূরত্ব 200 সেমি, আর কি বলেছে গড়ে 10টি পটির দূরত্ব, আচ্ছা 10টি, এক একটা পটি মানে কত y, কোয়েশ্চেনে 10y সমান বলে দিয়েছে 2 সেন্টিমিটার, ওকে, তাহলে বলছে ছিদ্রদ্বয়ের ব্যবধান মানে 2d, কেউ কেউ ডিও লিখতে পারে, একই জিনিস, তাহলে আমাকে কি দেওয়া আছে 10y, তাহলে আমরা কি লিখবো এখানে 10y সমান কত 2, তাহলে 10 ইন্টু কত y এর ভ্যালু কত বলো ল্যামডা ডি বাই 2d সমান কত 2, তাহলে বলো 2d সমান কি লিখতে পারি, কারণ 2d চেয়েছে, 2d উপরে চলে গেল, তাহলে নিচে চলে আসবে, তাহলে ল্যামডা ডি বাই 2, বুঝতে পারলাম হ্যাঁ কি না, দেখো 2dটাকে উপরে নিয়ে গেলাম, 2টাকে নিচে নিয়ে চললাম, 10 ইন্টু হয়েছে, এবার ভ্যালু বসাচ্ছি, দেখো 10 থাকলো, এটাকে 5 দিয়ে গুণ করে দিতে পারো, অসুবিধা নেই, একই জিনিস, এটাকে 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5 ইন্টু ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালু কত 5 ইন্টু 10⁻⁻ কত বলো 8, আর ডি, আচ্ছা সরি এটা এখানেই হবে, ইন্টু ডি মানে কত, ইন্টু ডি মানে 200 সেমি, তাহলে কত আসছে দেখো ভালো করে দেখিও, 5 দুগুণা 10, ঠিক আছে, 10 5 দুয়ে 10, 10 মানে 3টে শূন্য, 4টা হলো, আর 2টো 5টা, তাহলে 5টা বাদ, তাহলে 10⁻³ আর কত করে থাকলো 5, তাহলে 5 ইন্টু 10⁻³ এত কি সেমি আসবে, এটা হবে উত্তর, ঠিক আছে, এত সেমি, ছিদ্রদ্বয়ের ব্যবধান 5 ইন্টু 10⁻³ সেমি, একক থাক, চেঞ্জ করার কি প্রয়োজন আছে, থাক, বুঝতে পারলাম। দেখো 3টে শূন্য 2টা শূন্য, কটা হলো 5টা, 5 দুগুণা 10, আর একটা পেয়ে গেলাম 6টা, তাহলে এটা বাদ, আচ্ছা 6টা হলে তো -2 হচ্ছে গো, -2 হচ্ছে,
গন্ডগোল করলাম। আরেকবার রিপিট করছি, দেখো 3টে শূন্য 2টো শূন্য কটা হলো 5টা, আর আরেকটা 5 দুগুণ 10, আর একটা শূন্য বললাম 6টা, তাহলে 8টা থেকে 6টা বাদ কত 2টো, আর 5 5 × 10 - 2 হবে, এটা 5 × 10⁻² মানে কত 0.05 সেন্টিমিটার, এটাকে 0.5 মিলিমিটারও লিখতে পারো, একই জিনিস, প্রয়োজন কি থাক কি আছে, তুমি চাইলে এটাকে মিলিমিটারও লিখতে পারো 0.5 আবার 10 দিয়ে গুণ করে, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, আরে বাপরে বাপ, চলো করা যাক কি বলছে, অঙ্কটা বুঝতে হবে কি বলতে চাইছে দেখে নাও। ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষার সাহায্যে ব্যতিচার ঝালর পাওয়ার জন্য দুটি এত ন্যানোমিটার আচ্ছা বলে দিয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত আলোর রশ্মিগুচ্ছ ব্যবহার করা হলো, তাহলে যে স্থানে উভয় তরঙ্গ পরস্পর মিলিত হবে কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে, সে তার ন্যূনতম দূরত্ব কত হবে, রেখাছিদ্র দ্বয়ের ব্যবধান বলা আছে, আর পর্দার ছিদ্র থেকে পর্দা। আচ্ছা চলো কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে তোমরা এটা আশা করছি ভালো করে জানো যে এটা পর্দা, ঠিক আছে, উৎস থেকে লাইট যাবে, দিয়ে তো ব্যতিচার সৃষ্টি হবে, মিডিলে ব্রাইট, তারপরে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার, এরকম মিডিলে ব্রাইট অন্ধকার আবার উজ্জ্বল আবার অন্ধকার, এরকম এটা তো আমরা জানি ভালো করেই ব্যতিচার ঝালর মানে। এবার কোয়েশ্চেনটা শোনো কি বলেছে, ভালো করে বুঝিও কোয়েশ্চেনটা, কতগুলো ছিদ্র করেছি, 2টো তো ছিদ্র হয়। কোয়েশ্চেনটা ভালো করে শোনো, এখানে 2টো ল্যামডা ইউজ করা হয়েছে, এখানে একটা ল্যামডা নেই, কটা আছে আলো, 2টো কালারের আলো আছে, তো 2টো কালারের আলোর জন্য 2 রকম ব্যতিচার সৃষ্টি হবে, হ্যাঁ কি না বুঝতে পারলাম। এবার কোয়েশ্চেন হচ্ছে যেহেতু 2 রকম ব্যতিচার সৃষ্টি হবে, তার মানে এখানে 2টো কালারের ব্যতিচার পাবো। তো বলেছে এই যে কেন্দ্রীয় উজ্জ্বল, এই যে এটা কেন্দ্রীয় উজ্জ্বল, এখান থেকে মিনিমাম কত দূরে কি হবে, মিনিমাম কত দূরে যে 2টো কালারের জন্য কি যে ঝালর প্রস্থ পাচ্ছি সেগুলো পরস্পর মিলিত হয়ে যাবে। বুঝতে পারলাম কি বললাম না, আরেকবার রিপিট করছি, 2টো আলোক রশ্মি 2টো কালারের ব্যতিচার, তো অবশ্যই এমন কিছু জায়গায় পাবো যেখানে 2টো কালার পরস্পর কি মিলিত হয়ে গেছে, তো সেই দূরত্বটা এখান থেকে কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। বুঝতে পারলাম কি পারলাম না, পরিষ্কার হয়েছে। এই যে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, এটা যে কেন্দ্র উজ্জ্বল পটি, দেখো এটা একটা S1 এটা S2 রেখাছিদ্র, আলো যাচ্ছে এদিক দিয়ে ব্যতিচার সৃষ্টি হচ্ছে, এটা কেন্দ্রীয় উজ্জ্বল। তো কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 2টো লাইটের জন্য যে ব্যতিচার সৃষ্টি হয়েছে, তারা কেন্দ্রীয় উজ্জ্বল থেকে মিনিমাম কত দূরে, সো উপরে নিচে যেদিকে নেবে নাও, মিনিমাম কত দূরে গিয়ে কি হবে, পরস্পর মিলিত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আমরা এটাকে কি করে করবো একটু ভাবো, বলো কি করে করব। শোনো এটা কি আমরা বলতে পারি না, আগে একটা আমাকে এই ফর্মুলাটা বলো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমাকে আগে এই ফর্মুলা বলার চেষ্টা করো, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব কত বলে, ny, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এটা জানা আছে আশা করছি, ফর্মুলা লেখা আছে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম উজ্জ্বলের দূরত্ব কত, ny। তাহলে একটা জিনিস বলো আমরা কি করব, এখানে n1 y1 এটা একটা কালার সমান কি করে দেবো অন্য একটা কালারের জন্য n2 y2, তাহলে দূরত্ব দুটো কি হয়ে যাবে সমান, মানে পরস্পর মিলিত হয়েছে সেই দূরত্বে। বুঝতে পারলাম হ্যাঁ কি না, মনে করো এখানেই 2টো কালার মিলিত হয়েছে, ঠিক আছে, একটা লাল ভেবে নাও একটা নীল ভেবে নাও, তো লালের জন্য দূরত্ব কত n1 y1, নীলের জন্য কত n2 y2, তাহলে এই দুটো সমান করলেই তো কোথায় গিয়ে মিলছে, এটা তার কন্ডিশন, হ্যাঁ কি না। এই দূরত্বটা সমান করে দেবো, এটা কিসের দূরত্ব, লালের জন্য একবার দূরত্ব, নীলের জন্য, এক্সাম্পল বলছি ভেবে নাও, 2টো এখানে মিলিত হয়েছে, তাহলে 2টোর দূরত্ব কি সমান, তাহলে আমরা এই কনসেপ্টটা ইউজ করব। তো যখনই কোয়েশ্চেনে কি আসবে পরস্পর সমাপতিত হচ্ছে এই ফর্মুলা ইউজ করবা। তুমি বলো আমরা কি করব তাহলে, n1 y1 সমান কি n2 y2, n1 থাকলো, y1 মানে কি বলো λ1 d/2d, d আর 2d এগুলো তো চেঞ্জ হচ্ছে না, n2 পরে থাকলো λ2 d/2d, তাহলে বলো n1/n2 সমান কত হলো, এটা তো কেটে যাবে, দেখো ডি কেটে গেল, 2d কেটে গেল, তাহলে n1/n2 সমান কত হবে λ2 বাই কি বলো λ1, λ2 বাই λ1। দেখো এখান থেকে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারলাম একই না। এবার কি করব শোনো, এবার যেটা আমরা করবো ভালো করে দেখো, λ2 মানে পরের ল্যামডাটা ভাবো 420 ন্যানোমিটার, একক চেঞ্জ করার প্রয়োজন নেই যেহেতু 2টো ন্যানোমিটার, এটা কত 560, তাহলে কত হলো 14 দিয়ে করলে 3 14 42 আর 4 14 56, তাহলে 3/4। পরিষ্কার। এবার একটা বিষয় বললাম না যে কেন্দ্রীয় থেকে এই দূরত্ব মিলিত হয়েছে ধরে নাও, তো এই দূরত্বটা কত,
প্রথমটার জন্য n1y1 আর পরেরটার জন্য কত n2y2। তো যে কোনো একটা বের করো, হয় n1y1 বের করো বা n2y2, দুটোর উত্তর সেমই আসবে। পরিষ্কার? তাহলে কি লিখবা? অতএব, আমি ভাষাটা লিখছি না, ভাষাটা তোমরা লিখে দিও। এই ভাষাটা লিখবা যে কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে কি বলেছে, হ্যাঁ এবার এটা এইভাবে লিখবা, যে স্থানে উভয় তরঙ্গের ঝালর পরস্পর মিলিত হয় কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে তার দূরত্ব সমান। ভাষাটা লিখে দিবা, ঠিক আছে? আমি ভাষা লিখতে গেলাম না, আশা করছি বুঝতে পারছো কি বলতে চাইছি। ভাষা লিখে দিলা, তাহলে উত্তরটা কি হবে? হয় n1y1 করিও বা n2y2 করিও, কারণ দুটো সমান। পরিষ্কার? আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। দুটোর মধ্যে যে কোনো একটা করে দুটোর উত্তর সেমই আসবে, ঠিক আছে? এবার n1 রাখলাম, y1 মানে কি বলো, λ1d বাই কত 2d, ভ্যালু বসাচ্ছি। চলো, n1 মানে কোনটা নেব? n1 বললে 3 নেব, n2টা নিলে 4 নিতাম, তাহলে n1 এর জায়গায় কত 3 হয়েছে। বলো λ1 কত? এখানে একটু ঘন ঘন হয়ে যাবে, আমি একটু উপর থেকে করছি। দেখো, যা এটা একটু মিটিয়ে দিলাম, এখানে কিছু একটা ছিল, ব্যাকে আসছে না, চলে আসুক, দাঁড়াও। রিফ্রেশিং, ওকে চলো। দেখো এটাকে একটু ওপরে করছি, ঠিক আছে? দেখো এটা একটু এখানে করি। তাহলে ভাষাটা লিখে দেবে, যেটা বললাম, যে উভয় ঝালর পরস্পর মিলিত হবে, যে অবস্থান মিলিত হবে কেন্দ্র অবস্থান থেকে ন্যূনতম দূরত্ব সমান করে দিলাম। n1 কি করলাম? y1, তাহলে n1 রাখলাম, y1 মানে কি বলো, λ1d বাই 2d। তাহলে n1 মানে কত? n1 কত এই যে বললাম 3 নাও, n2 হলে 4 নিতা 3। λ1 কত? λ1 কত? হোয়ার ইজ λ1? এটা প্রথমের ল্যামডা, এটা পরের ল্যামডা, তাহলে λ1 মানে 560। কিন্তু ন্যানোমিটার বলেছে, একক চেঞ্জ করো, মিটার করে নিলাম 10 টু দি পাওয়ার -9। আমরা জানি 1 ন্যানোমিটার মানে কত মিটার? 10 টু দি পাওয়ার -9 মিটার, তো ওটা করে নিলাম। 2d, d মানে কি বলো, এটা ল্যামডা বসালাম। d মানে কি? পর্দার দূরত্ব, ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1, আর ছিদ্রদের ব্যবধান 4 মিলিমিটার, তো মিটার করবো 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে? মিলিমিটার থেকে মিটার করে নিলাম। এটা কি? এটা ক্যাপিটাল ডি, আর এটা কি 2d, বা সিম্পলি ডি বলতে পারো, একই জিনিস, যেটা করবে করো। এবার কাটাকাটি করছি, দেখো 4 14 56, 4 14 56, তাহলে 140, ঠিক আছে? এবার তুমি বলো -3 ওপরে গেলে কি হবে? +3, 9টা থেকে 3টা বাদ 6টা, আর একটা শূন্য বাদ 5টা, 3 14 কত? 42, তাহলে উত্তর হবে 42 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার, এটা হবে উত্তর। বা এটাকে চাইলে এইভাবে লিখতে পারো, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার, একই জিনিস, যেভাবে লিখবা একই বিষয়। বুঝতে পারলাম? তাহলে 4 14 56, তাই তো? 4 14 56, একটা 0, -8টা, 3টা উপরে গেল 5টা, তাহলে 3 14 42, 42 10 4.26। এটাও লিখো, অসুবিধা নেই, যেটা লিখবা লিখো। পরিষ্কার হয়েছে? পরের অঙ্কে আসছি, দেখো। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো দেখো। এই কোয়েশ্চেনগুলো দুই রকম ভাবে করতে পারো, আমি দুটোই বলে দিচ্ছি, বা চলো সিম্পলি করো। বলেছে, অঙ্কটা তো বোঝো কি বলেছে, দেখো ঝালর প্রস্থ 2 মিলিমিটার, মানে ওয়াই বলে দিয়েছে, এটা তো ডিরেক্ট ফর্মুলা, আর কিছু নেই, 2 মিলিমিটার বলে দিয়েছে। বলেছে যে নবম উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকারের দূরত্ব। তো আমরা কি করব? আচ্ছা বলো তো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও এটা কেন্দ্র থেকে মনে করে এটা নবম উজ্জ্বল, এটা 9 উজ্জ্বল, তাহলে দূরত্ব এটা। আর এটা মনে করো সেকেন্ড অন্ধকার, দূরত্ব এটা। তাহলে নবম থেকে সেকেন্ডের দূরত্ব কত? টোটালটা থেকে এটা বাদ, ওটাই তো আমরা করব। তাহলে কি লিখবো? প্রথমে কেন্দ্র থেকে 9 উজ্জ্বল বের করব, কেন্দ্র থেকে দ্বিতীয়, তো দুটোকে মাইনাস করে দেবো। তাহলে কি লিখবো? এই ফর্মুলা তোমাদের লেখা আছে, দেখে নিবা। কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে নবম উজ্জ্বল পটির দূরত্ব, আমি আগে জেনারেল নিয়মে করাচ্ছি, যদি 1 নম্বর আসে তাহলে শর্টে করতে পারো, সেটাও বলছি। সমান কি ফর্মুলা? n ইন্টু ওয়াই। তাহলে n মানে কত? 9, y মানে কত? 2 মিলিমিটার, মানে 18 মিলিমিটার, এটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার সেম ভাষা লিখবা, কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে কি দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব, দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব সমান কি ফর্মুলা? 2n - 1/2 ইন্টু y, এটা হচ্ছে ফর্মুলা। তো কি করব? 2 ইন্টু n এর জায়গায় কত? দ্বিতীয়, বাই 2, n y এর জায়গায় কত? 2 মিলিমিটার, 2 দিয়ে কেটে গেল, 2 দিয়ে 4 - 1, তাহলে 3 মিলিমিটার, এটা হবে উত্তর।
তাহলে এটা কেন্দ্র অন্ধকারের দূরত্ব, এটা উজ্জ্বল, তাহলে উজ্জ্বল থেকে অন্ধকারের দূরত্ব কি? অতএব লিখবা, অতএব নবম উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব সমান, ভাষা দিয়ে দিও, কত হবে? 18 - 3 মানে কত? 15 মিলিমিটার। ঠিক আছে, এটা হবে উত্তর। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? আগে কেন্দ্রীয় থেকে উজ্জ্বলটা বের করলাম, নবম কেন্দ্রীয় থেকে দ্বিতীয় অন্ধকার বের করলাম, দুটোকে মাইনাস করে দিলাম, উত্তর চলে এলো। হয়েছে? এই হচ্ছে বিষয়। এবার এটাকে শর্ট ট্রিকেও করতে পারো, আমি শর্ট ট্রিকটা বলে দিচ্ছি। যদি 1 নম্বর আসে ওটা করিও, 2 নম্বর আসলে একটু ভেঙে এইভাবে করিও। ঠিক আছে, দেখো শর্ট ট্রিক বলছি। যদি উজ্জ্বল বেশি হয়, কি বললাম শর্ট ট্রিকে? যদি উজ্জ্বলের নাম্বার বেশি হয়, যেমন এখানে উজ্জ্বল বেশি আছে নবম, আর অন্ধকার কি আছে? দ্বিতীয়, তাহলে উজ্জ্বল মাইনাস অন্ধকার প্লাস 0.5y, এটা হচ্ছে ফর্মুলা, তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আর যদি অন্ধকার বেশি হয়, মনে করো নবম অন্ধকার বলতো, অন্ধকার মাইনাস উজ্জ্বল মাইনাস 0.5y, এটা কখন? যদি অন্ধকার বেশি হতো। এবার তোমাকে দেখাচ্ছি, দেখো উত্তর কত এসেছিল বলো? এটা 15 মিলিমিটার, দেখো 15ই আসবে। কি করে মেলাচ্ছি দেখো, 15ই আসবে, দেখো এবার মেলাচ্ছি, তোমাকে দেখিয়ে দিচ্ছি। বলো উজ্জ্বল কত নম্বর? 9 নম্বর। অন্ধকার কত নম্বর? 2 নম্বর। প্লাস কত? 0.5 ইন্টু কত বলো? y মানে কত? 2। 9 - 2 7, 7.5 ইন্টু 2 কত? 15 মিলিমিটার। উত্তর হয়ে গেল, দেখলা শর্টে। এটা কখন ইউজ করবো? যদি অন্ধকারটা বেশি হতো, হয়তো অন্ধকারটা 9 বলেছিল আর উজ্জ্বলটা 2 বলেছিল, তখন এটা ইউজ করতে। তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক, এটা 1 নম্বরের জন্য ইউজ করিও, নইলে বড় নম্বরের জন্য একটু ভেঙে করে দেখিয়ে দিও। নেক্সট এটা করো, কি বলছে দেখো। কোনো মাধ্যমের পথ পার্থক্য 5 × 10⁻⁵ সেন্টিমিটার, দশা পার্থক্য পাই, মাধ্যমটিতে এত কম্পাঙ্কের আলোর তরঙ্গের বেগ কত? আচ্ছা, তো বেগ সমান তো ভি সমান n ল্যামডা, তো n তো বলে দিয়েছে কম্পাঙ্ক 3 × 10⁻14 হার্টজ, এটা তো বলে দিয়েছে। তাহলে ল্যামডা বের করলে অঙ্ক হয়ে গেল, এটা তো বলে দিয়েছে। তো আমরা কি জানি? দশা পার্থক্য বলো, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, হ্যাঁ কি না? এটা আমাদের জানা আছে। দশা পার্থক্য কত বলেছে? পাই, 2π/λ রাখলাম। পথ পার্থক্য কত বলেছে? 5 × 10⁻⁵। ঠিক আছে, পাই পাই কেটে গেল, ল্যামডা এ পাশে এলো, 5 × 10, একটা শূন্য কমে গেল, 10⁻⁴। কোন এককে? সেমি, যেহেতু সেমিতে বলা আছে, সেমিতে বলা আছে সেমি, ল্যামডার ভ্যালুটা বসিয়ে দাও, 10⁻⁴। অবশ্যই সেমি যেহেতু এটা, তাহলে সেমি পার সেকেন্ড বেগ 10⁻10 সেমি পার সেকেন্ড। দেখো বুঝতে পারলে কি বলে না, যেহেতু সেমি আছে সেমি পার সেকেন্ড। কোনো অসুবিধা? চেক করো। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে আসছি, দেখে নাও। ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব অর্ধেক করা হলে ঝালরের কৌণিক বেদের কি পরিবর্তন হবে? আচ্ছা চলো, প্রথমত আগে কৌণিক বেদের ফর্মুলা কি সব লেখা আছে, তোমার খাতায় দেখে নিবা। ওই ফর্মুলার যে ভিডিওটা দেখলে, কৌণিক বেদ সমান λd/2d, হয়তো তো শুধু λ/2d হবে, ডি এর উপর নির্ভর করে না। এবার কোয়েশ্চেনে কি বলেছে? ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব অর্ধেক, মানে ডিটাকে d/2 করব, তাহলে কি পরিবর্তন হবে? উত্তর হবে কোনো পরিবর্তন হবে না। তার কারণটা কি? লিখবা কৌণিক বেদ λ/2d। তার মানে কি, যেহেতু কৌণিক বেদ ছিদ্র পর্দার মধ্যবর্তী দূরত্ব ব্র্যাকেটে ডি লিখে দেবা, এর উপর নির্ভরশীল নয়, তাই কৌণিক বেদ অপরিবর্তিত থাকবে। বুঝতে পারলাম হ্যাঁ কি না? তাহলে কৌণিক বেদ অপরিবর্তিত থাকবে। রিজন আশা করছি বুঝতে পারলাম। কারণ এখানে কি চেঞ্জ করতে বলেছে? ডি, তো ডি এর ওপর তো নির্ভরই করে না, ডি এর ওপর তো নির্ভরই করে না, যেহেতু ডি এর ওপর নির্ভর করে না সেম থাকবে। যদি 2ডিটাকে অর্ধেক করতো, তাহলে 2d/2, 2 ওপরে চলে যেত, দ্বিগুণ হয়ে যেত। ছিদ্র আর পর্দার মধ্যে দূরত্ব ডি, এটা চেঞ্জ করলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ছিদ্রদ্বয়ের মধ্যে বা ল্যামডা, এই দুটো চেঞ্জ করলে কিছু যায় আসতো। হয়েছে? নেক্সট, সুসংগত উৎস কাকে বলে? সব সংজ্ঞা জানো। যদি দুটি উৎস থেকে নির্গত আলোর তরঙ্গের বিস্তার সমান, কম্পাঙ্ক সমান বা দশা সমান বা সময়ের সাপেক্ষে দশা পার্থক্য স্থির থাকে, তাহলে ওই উৎস দুটিকে সুসংগত উৎস বলে, হয়ে গেল, জানো। নেক্সট, স্থায়ী ব্যতিচারের শর্ত কি? আলোক উৎস দুটিকে সুসংগত হতে হবে, উৎস দুটির কম্পাঙ্ক সমান হতে হবে, আলোক তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, আলোক উৎস দুটিকে একবর্ণী হতে হবে। আর কি আছে? আলোর ব্যতিচারে শক্তির বিনাশ ঘটে কি? একটা জায়গায় উজ্জ্বল, এক জায়গায় অন্ধকার, কিন্তু শক্তির বিনাশ ঘটে না। যেখানে অন্ধকার সেখানে শক্তির বিনাশ ঘটেনি, সেই শক্তিটাই কোথায় চলে গেছে? উজ্জ্বলে চলে গেছে। তো আলোর ব্যতিচারে শক্তির বিনাশ ঘটে না, কেবলমাত্র অন্ধকার বিন্দুর শক্তি উজ্জ্বল বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ মোট শক্তি ধ্রুবক থাকে। নেক্সট কি বলছে? ইয়াং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কি ঘটবে? সব আলো মিডিলে গিয়ে মিক্স হবে, আবার সাদাই সৃষ্টি হবে, আর বাকিগুলো কি ডিফারেন্ট কালার সৃষ্টি হবে। ব্যতিচার ঝালরের কেন্দ্রে উজ্জ্বল সাদা এবং তার দুই পাশে বিভিন্ন রঙের উজ্জ্বল রেখা পাওয়া যাবে।
নেক্সট কি বলছে, ছিদ্র দুটির একটিকে অস্বচ্ছ ফলক দিয়ে ঢেকে দিলে কি ঘটবে? আচ্ছা বলো, দ্বিরেখা ছিদ্র কেন ঘটে, ব্যতিচার কেন ঘটে? দুটো আলোক উৎস থেকে লাইট আসে বলে। বলছে একটাকে অস্বচ্ছ মানে লাইট পাস করবে না এরকম কিছু দিয়ে ঢেকে দিলাম, এটাকে ঢেকে দিলাম, যেহেতু তার মানে কি একটাই উৎস পড়ে থাকলো, দুটো উৎস নেই, তাহলে ব্যতিচার উড়ে যাবে, তাহলে ব্যতিচার ঝালর অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, এবং পর্দাকে একটানা আলোয় উদ্ভাসিত দেখাবে। বুঝতে পারলাম, একটাকে তো ব্লক করে দিচ্ছি না। নেক্সট পরের কোয়েশ্চেন কি, একটি ছিদ্রকে ঈষৎ স্বচ্ছ কাঁচ দিয়ে ঢেকে দিলে কি ঘটবে? শোনো, দুটো ছিদ্রের মধ্যে একটাকে ঈষৎ স্বচ্ছ কাঁচ, ঈষৎ মানে কি, ঈষৎ মানে হালকা, স্বচ্ছ মানে কি অল্প, কোথায় অল্প স্বচ্ছ মানে একেবারেই পরিষ্কার স্বচ্ছ নয়, কিন্তু স্বচ্ছ মানে ওর মধ্যে আলো যেতে পারে। ঠিক আছে, অল্প স্বচ্ছ, যেমন কাঁচের স্ল্যাব হয় না, অত পরিষ্কার না, একটু কম পরিষ্কার হয়তো। ঠিক আছে, তাহলে কি করবে, কাঁচের ফলককে রেখে দিয়েছো, তাহলে কি হবে বলো, লাইট তো যেতে পারবে, হ্যাঁ কি না? কিন্তু এটা ঠিক যে যতটা লাইট আগে যেত এখন যেতে পারবে না, যেহেতু অস্বচ্ছ, কিছু লাইট ব্লক হবে, কিছু এর দ্বারা শোষিত হবে, ফলে পুরো লাইট কিন্তু যেতে পারবে না, কিছু পরিমাণ লাইট যাবে। যেহেতু লাইট অল্প যাচ্ছে, তীব্রতা কি হবে, কমে যাবে। ওই জিনিসটা এখানে বলা হয়েছে যে একই প্রস্থের ঝালর তৈরি হবে, ঝালর প্রস্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যেহেতু লাইট অল্প যাচ্ছে তীব্রতা কমে যাবে, কিন্তু উজ্জ্বল পটিকে কম উজ্জ্বল, অন্ধকার পটিকে কম অন্ধকার দেখাবে। নেক্সট, ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব, যদি ছিদ্র দুটির মধ্যে দূরত্বের তুলনায় খুব কম হলে ব্যতিচার ঝালরের আকৃতি কি হবে? দেখে নাও, আমরা কি জানি y সমান ল্যামডা ডি বাই 2d, হ্যাঁ কি না? এবার কোয়েশ্চেন বলছে যে এখানে এই যে দূরত্বটা ডি, কার কার উৎসর পর্দার মধ্যে দূরত্ব, এই দূরত্বটা যদি এর তুলনায় খুব একটা বেশি না হয়, মানে কাছাকাছি হয়, তাহলে কি, কার কাছাকাছি মানে পর্দাটা একটু কাছে হয় এক কথায়, তাহলে বলছে কেমন দেখাবে ব্যতিচার ঝালর? তো মনে রাখবা পরাবৃত্তাকার, এগুলো সব কোয়েশ্চেন চেয়ে নেয়। ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব যদি ছিদ্রটির মধ্যে দূরত্বের তুলনায় খুব কম হয়, তাহলে ব্যতিচার ঝালর পরাবৃত্তাকার। নেক্সট, এক দেশতাবিহীন ব্যতিচার ঝালর কি? দেখে নাও, এগুলো সব সংজ্ঞা আছে। ব্যতিচার ঝালর সৃষ্টিকারী সুসংগত উৎস দুটির সামনে যে কোনো দূরত্বে পর্দা রাখলে পর্দায় ব্যতিচার ঝালর উৎপন্ন হয়। ব্যতিচার ঝালর কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয় বলে একে এক দেশতাবিহীন ব্যতিচার ঝালর বলা হয়। মনে করো দুটো উৎস আছে, এখানে কি রেখেছো, পর্দা রেখেছো, তো এখানেও ঝালর প্রশ্ন দেখতে পাবে, মানে ব্যতিচার ঝালর দেখতে পাবা। পর্দাটা একটু দূরে রাখো তবুও দেখতে পাবা, একটু কাছে রাখো তবুও দেখতে পাবা। বুঝতে পারলে, এই হচ্ছে বিষয়। নেক্সট কি বলছে, ব্যতিচার পরীক্ষায় ছিদ্র দুটির দূরত্ব অত্যন্ত কাছে থাকলে কোনো ব্যতিচার ঝালর দেখতে পাওয়া যায় না কেন? ছিদ্র দুটির মধ্যে দূরত্ব মানে কি 2d, 2dটা খুবই কাছে আছে মানে খুবই কম। বলো তো 2d যদি খুবই কমে যায় তাহলে ওয়াইটা কি হয়ে যাবে, খুবই বেড়ে যাবে। ফলে আমরা যে এঁকেছিলাম না ঝালর প্রস্থ মানে কি, বলো একটু এখানে আঁকি। দেখো ঝালর প্রস্থ মানে কি, মনে করো ঝালর প্রস্থ মানে এই যে মিডিলে কি মনে করো ব্রাইট, দে আবার কি অন্ধকার, ব্রাইট অন্ধকার, এটাই তো এঁকেছিলাম মনে করো দুই সাইডেই। এবার তুমি বলো, এটাই তো ঝালর প্রস্থ, যে ব্রাইট থেকে ব্রাইটের দূরত্ব, অন্ধকার থেকে অন্ধকারের দূরত্ব। তো এটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে কি, উজ্জ্বলগুলো অনেক জায়গা জুড়ে ঘিরে থাকবে, অন্ধকারগুলো অনেক জায়গা জুড়ে ঘিরে থাকবে। মানে এক কথায় ব্যতিচার ঝালর এইরকম আমরা দেখতে পাবো না, যে অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম দেখতে পাবো না। কারণ কি, সেই উজ্জ্বলটাই অনেক জায়গায় ঘিরে নিচ্ছে বা অন্ধকারটাই অনেক জায়গায় ঘিরে নিচ্ছে। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে, যদি 2d খুবই কম হয় তাহলে y অনেক বেড়ে যাবে, ফলে বিস্তার অনেকটা বেড়ে যাবে, কিসের বিস্তৃতিটা, বেধটা অনেক বেড়ে যাবে, ফলে আমরা ঝালর দেখতে পাবো না। এখন 2d এর মান খুব কম হলে y এর মান খুব বেশি হবে, অর্থাৎ ঝালর প্রস্থের বিস্তৃতি অনেক বেশি হবে, তাই ব্যতিচার ঝালর দেখতে পাওয়া যাবে না। বুঝতে পারলাম, অনেক বেশি হয়ে যাবে, অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে, পুরো জায়গা জুড়ে ঝালরটা ঘিরে ফেলবে। ওই জন্য দুটি একই রকম বাতি ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না কেন? আচ্ছা এই কোশ্চেন এইভাবেই আসে যে দুটি সোডিয়াম বাতি ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না কেন, বা দুটি সোডিয়াম বাতিকে সুসংগত উৎস বলবো না কেন? সেম উত্তর। দেখো আলোর ব্যতিচার সৃষ্টির প্রাথমিক শর্ত কি, আলোক উৎস দুটিকে সুসংগত হতে হবে। বুঝতে পারলাম কোশ্চেনটা কিভাবে চাইতে পারে, যে দুটি সোডিয়াম বাতি থেকে ব্যতিচার সৃষ্টি হবে কি, বা দুটি আরো যে কোনো লাইট বলতে পারি। তো মনে রাখবা যে আলোর ব্যতিচার সৃষ্টির প্রাথমিক শর্ত কি, আলোক উৎস দুটিকে কি হতে হবে, সুসংগত। কিন্তু আলোক উৎসের যে কোনো কণার দশা চারপাশে থাকা অন্যান্য কণার সঙ্গে সংঘাতের ফলে দ্রুত পরিবর্তিত হয়, মানে দশাটা পরিবর্তিত হতেই থাকে। তাই দুটি একই রকম বাতি, এমনকি বাতির বিভিন্ন অংশকে সুসংগত বলা যায় না। তার মানে দুটো আলাদা বাতি, আলাদা মানে কি, দুটো একই রকমই বাতি, তারা পরস্পর সুসংগত নয়। আর যেহেতু সুসংগত নয়, ব্যতিচার ঝালর সৃষ্টি হবে না, তাই দুটি একই রকম বাতি ব্যতিচার ঝালর সৃষ্টি করতে পারে না। মেন কথা এটা, দুটো সুসংগত হবে না। কেন? কারণ দশা পরিবর্তন হতে থাকবে, আর দশা পরিবর্তন হলে সুসংগত হয় না। দশা পার্থক্যকে অলওয়েজ কি থাকতে হয়, সেম থাকতে হয়। বুঝতে পারলাম। নেক্সট
জলের ওপর ছড়িয়ে থাকা পাতলা তেলের স্তর বা সাবান বুদবুদের ওপর সূর্যের আলো পড়লে রঙিন দেখায় কেন? এটা আশা করি সবাই লক্ষ্য করেছো যে সোপ বাবলগুলো আমরা তৈরি করি না, যে ফু দিয়ে সাবান বা শ্যাম্পুর যে ফ্যানা টাইপস তৈরি হয়, সেখানে ফু দিয়ে আমরা কি তৈরি করি, বাচ্চাকালে খেলেছিও যে ছোটো ছোটো বাবল তৈরি করি, তো বাবলগুলো দেখবে সূর্যের আলোক রশ্মিতে অনেক কালারফুল দেখায়। বা জলের ওপর তেল ছড়িয়ে দাও, সেখানে কালার দেখায়। কেন দেখায়? এই যে এই ঘটনার ব্যাখ্যা আলোর ব্যতিচারের সাহায্যে দেওয়া যায়। এক্ষেত্রে পাতলা স্তরের ওপর ও নিচের তল থেকে প্রতিফলিত রশ্মির ব্যতিচারের ফলে এরূপ ঘটনা ঘটে, আবার পাতলা স্তর থেকে প্রতিসৃত রশ্মির দ্বারা এরূপ ঘটনা ঘটতে পারে। বুঝতে পারলাম? এই দেখো, মনে করো এটা তেলের একটা স্তর ধরে নাও, তেলের স্তর, তো তেলের তো কিছু বেদ আছে, হ্যাঁ কি না, স্তর। তো দেখো লাইট একবার এখান থেকে প্রতিফলিত, একবার নিচের তল থেকে প্রতিফলিত, এরা দুটো পরস্পর ব্যতিচার ঘটাতে পারে বা প্রতিসৃত হয়ে ঘটাতে পারে। দেখো প্রতিসৃত হয়ে, তো প্রতিফলিত হতে পারে, প্রতিসৃত, দুটো ঘটনার ক্ষেত্রে কি হতে পারে, যে এখানে ব্যতিচার সৃষ্টি করতে পারে আলোক রশ্মি দুটো। ঠিক আছে, এটা হচ্ছে কারণ। নেক্সট আর কি বলছে দেখো, বাহ আর নেই। আচ্ছা দেখো, আলোকীয় পথ কি? আলোকীয় পথ মানে দেখো, এগুলোর সঙ্গে এখন যেহেতু সাজেশন বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না, কোনো নির্দিষ্ট সময়ে আলোক রশ্মি কোনো মাধ্যমে যে দূরত্ব যায় অতিক্রম করে, ওই একই সময়ে আলোক রশ্মি শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকীয় পথ বলে। ঠিক আছে, আর কি আলোকীয় পথের ফর্মুলা মনে রাখবা, মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলো এল দূরত্ব অতিক্রম করলে আলোকীয় পথ সমান মিউ ইন্টু এল, মানে প্রতিসরাঙ্ক ইন্টু দূরত্ব, এটা হচ্ছে কথা। ঠিক আছে, প্রতিসরাঙ্ক ইন্টু দূরত্ব। চলো অঙ্ক করা যাক। কি বলছে, একটি কাঁচ ফলকের আলোকীয় পথ 6 সেন্টিমিটার, ফলকটির বেধ কত? কাঁচের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে। আচ্ছা আলোকীয় পথ মানে কি বলো, এক্ষুনি কি পড়লাম, আলোকীয় পথ মানে কি, মিউ ইন্টু এল। তো আলোকীয় পথ 6 সেন্টিমিটার, মিউ বলে দিয়েছে 1.5, এল বের করতে বলেছে বেধ, মানে কত দূরত্ব যাচ্ছে, 6 বাই কত 1.5 মানে 4, তাহলে 4 সেন্টিমিটার, এটা হবে উত্তর। বুঝতে পারলাম ফর্মুলা। নেক্সট, একটি একবর্ণী আলোর কাঁচের মধ্য দিয়ে 2 সেন্টিমিটার এবং জলের মধ্য দিয়ে 2.25 সেন্টিমিটার গেলে আলোকীয় পথ সমান হয়, মানে আলোকীয় পথটা সমান। কাঁচ কার জন্য, কাঁচ আর কার জন্য, জলের জন্য। তার মানে আলোকীয় পথ মানে কি, মিউ ইন্টু এল। তাহলে মিউ প্রথমে কাঁচ, মিউ জি এল জি, দেখো মিউ ইন্টু এল কাঁচের জন্য, আর জলের জন্য মিউ ডাব্লিউ এল ডাব্লিউ। বুঝতে পারলাম কি পারলাম না? কাঁচের আলোকীয় পথ সমান জলের আলোকীয় পথ। কেন আলোকীয় পথ সমান বলেছে? আলোকীয় পথ একই হয়। জলের প্রতিসরাঙ্ক 4/3 হলে কাঁচের প্রতিসরাঙ্ক কত? এটা কার মধ্যে দিয়ে, কাঁচের মধ্যে দিয়ে কত যাচ্ছে, 2, সরি এটা তো চেয়েছে, কাঁচের প্রতিসরাঙ্ক চেয়েছে, আর কাঁচের মধ্যে দিয়ে 2 যাচ্ছে, দেখো 2 সেন্টিমিটার ইন্টু মিউ ডাব্লিউ কত, মিউ ডাব্লিউ কত 4/3, আর এল ডাব্লিউ কত, এল ডাব্লিউ জলের মধ্যে দিয়ে কত গেছে, 2.25। ঠিক আছে, 2.25। এবার বলো কত হবে, মিউ জি সমান 4/25, এটা কত হবে, 4 2 8, 4/25 কত হয়ে যাবে 1, মানে 9, তাই তো নাকি? 9 বাই কত হচ্ছে 3, 4 5 20, 4 2 8 10, 4 2 8 আর 9, 9/3, 9/3 মানে কত, এটা 3 চলে এলো। তাহলে মিউ জি সমান কত, 3/2, এটা হবে উত্তর, বা 1.5। দেখো বুঝতে পারলে কি পারলে না, কোনো অসুবিধা? চেক করে নাও। ঠিক আছে, যেহেতু সাজেশন আমি বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, শুধু মূল বিষয়গুলো বলে দিলাম, তো আশা করছি সব হয়ে গেল। হয়েছে? আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। কি বলছে, তরঙ্গ মুখের ওপর অবস্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য কত? আমাদের জানা আছে তরঙ্গ মুখের ওপর অবস্থিত প্রতিটি বিন্দু একই দশায় থাকে, মানে দশা পার্থক্য কত হবে, 0। দেখো বুঝতে পারলাম একই না? নেক্সট, আলোক তরঙ্গ মুখের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে, 90। এই জায়গাটা গন্ডগোল করবো না, দশা পার্থক্য বললে কত, 0, আর যদি মধ্যবর্তী কোণ বলে আলোক তরঙ্গ মুখে, তাহলে কত হবে, 90। যেমন বিন্দু উৎসের জন্য তরঙ্গ মুখ কেমন হয়, গোলীয়। তো আলোর সাথে দেখো, এই যে আলোর সাথে দেখো তরঙ্গ মুখের অ্যাঙ্গেল কত, 90। বুঝতে পারলাম হ্যাঁ কি না? নেক্সট, উত্তল লেন্সের ফোকাসে বিন্দু আলোক উৎস রাখলে লেন্স থেকে নির্গত তরঙ্গ মুখ কিরূপ হবে? আচ্ছা শোনো, দেখে নাও, এটা একটা উত্তল লেন্সের ফোকাসে একটা উৎস আছে, ফোকাসে। তো আমরা জানি ফোকাস থেকে আলোক রশ্মি নির্গত হলে কেমন হয়, প্রতিসরণের পর পরস্পর সমান্তরাল, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? আলোক রশ্মি ফোকাসে মানে বিন্দু উৎস, যেখান থেকে আলোক রশ্মি নির্গত হবে, আলোক উৎস ফোকাসে, তাহলে নির্গত রশ্মি প্রতিসরণের পর কেমন হবে, পরস্পর সমান্তরাল। আর সমান্তরাল যখন আলোক রশ্মি হয় তখন তরঙ্গমুখ কেমন হয়, সমতল, হ্যাঁ কি না? পড়েছি যে অসীম থেকে যখন আলোক রশ্মি আসে তখন তার তরঙ্গমুখ কেমন হয়, সমতল, কারণ তার কারণটা কি, আলোক রশ্মি সমান্তরাল, তাহলে উত্তর হবে সমতল।
ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, আর বিন্দু উৎসের জন্য কেমন হয়? গোলীয়। বিন্দু উৎসের জন্য গোলীয়, পরিষ্কার। আর রৈখিক উৎসের জন্য কেমন হয়? চোঙাকৃতি। চলো আমি একটু এখানে এঁকে দিচ্ছি। আচ্ছা, ওই তিনটা আমি আঁকছি, তার আগে আরো দুটো কোয়েশ্চেন একটু জেনে নাও, দেখে নাও। হাইগেন্সের নীতিটি লেখো, বই থেকে একটু দেখে নিও। হাইগেন্সের নীতি একটু বড় আছে, দেখে নেবা। হাইগেন্সের নীতি ত্রুটি লেখো, দেখে নাও। হাইগেন্সের নীতি অনুসারে তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দুই গৌণ উৎস হিসেবে কাজ করে। প্রতিটি গৌণ উৎস থেকে তরঙ্গমুখ সব দিকে অগ্রসর হওয়ার কথা, এমনকি উৎসের দিকেও ফিরে আসার কথা, কিন্তু বাস্তবে পশ্চাৎমুখী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট দেখো কি বলছে। হ্যাঁ, যে রাশিমালা প্রমাণগুলো অবশ্যই করবা। এই যে রাশিমালা প্রমাণ, ঝালর প্রস্থের রাশিমালা, এই যে ওয়াই সমান ল্যামডা ডি বাই টু ডি বা বিটা সমান ল্যামডা ডি বাই ডি যাই বলো। আর হাইগেন্সের নীতি থেকে আলোর প্রতিফলন আর প্রতিসরণ সূত্রের প্রমাণ প্রচুর ইম্পর্টেন্ট। এই তিনটে রাশিমালা ভালো করে রাখিও। এবার একটা জিনিস লক্ষ্য করবা, বইয়ে দেখবা এই যে প্রমাণগুলো আছে না, এগুলো অনেক ভাষা লেখা আছে, অনেক বড় করে লেখা আছে। তো স্টুডেন্টরা প্রচুর কনফিউজ হয়ে যায়, তোমরা যে কতটা ভাষা লিখবো কতটা ছাড়বো। তো এই তিনটে প্রমাণকে খুব শর্টে, খুব সহজ ভাষায়, খুব সুন্দর করে গুছিয়ে লেখানো আছে। তারও লিঙ্ক ডিসক্রিপশনে আছে। ঠিক আছে, ডিসক্রিপশন থেকেই এই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, যে শর্টে কি করে লিখতে হবে দেওয়া আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে সব কিছুরই উত্তর পেয়ে গেলা, আশা করছি কোনো সমস্যা নেই আর। পরিষ্কার, দেখে নিও। আর যেটা বললাম যে জিনিসটা, তাহলে কি একবার এখানে একটু এঁকেই দিই বিন্দু উৎসগুলো। যদি বিন্দু উৎস হয়, বিন্দু উৎস, বিন্দু আলোক উৎসের জন্য তরঙ্গমুখ কেমন হবে? গোলীয়। বুঝতে পারলাম, কারণ আলো সব দিকে ছড়িয়ে যাবে। দেখো আলো সব দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। বুঝতে পারলাম। নেক্সট, রৈখিক উৎসের জন্য কেমন হবে? এটা রৈখিক, তাহলে আলো কি চারপাশে ছড়াবে, তাহলে তরঙ্গমুখটা কেমন হবে? চোঙাকৃতি। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসে যে রৈখিক উৎসের জন্য তাহলে কেমন হবে? চোঙাকৃতি, কারণ আলো দেখো চারদিকে ছড়াচ্ছে, আলো চারদিকে ছড়াবে। ঠিক আছে, তাহলে বিন্দু উৎসের জন্য দেখো, বিন্দু উৎসের জন্য তরঙ্গমুখ কেমন? এই যেগুলো কেমন? গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখ কার জন্য? বিন্দু আলোক উৎসের জন্য। আর রৈখিক আলোক উৎসের জন্য কেমন? এই যে রৈখিক আলোক উৎস, এটা বলো। রৈখিক দাঁড়াও 1 সেকেন্ড, দেখো দেখো এই যে রৈখিক আলোক উৎসের জন্য কেমন হবে? রৈখিক উৎস কেমন হবে তরঙ্গমুখ? এই তো চোঙাকৃতি। তরঙ্গমুখ কেমন হবে? চোঙাকৃতি। আর আলোক উৎস যদি অসীমে থাকে, আচ্ছা অসীমে থাকার মানে কি? আলোক রশ্মি পরস্পর কেমন হবে? সমান্তরাল। তো সমান্তরালের জন্য তরঙ্গমুখ কেমন হয়? সমতল। ঠিক আছে, তাহলে আলোক উৎস অসীমে থাকলে তরঙ্গমুখ কেমন? সমতল। ঠিক আছে, সমতল তরঙ্গমুখ সে লিখে দেবা যে সমতল তরঙ্গমুখ। এখানে কি? চোঙাকৃতি তরঙ্গমুখ লিখে দিও। এটা কখন? যখন আলোক উৎস কোথায় আছে? অসীমে আছে। পরিষ্কার, এগুলো দিয়ে শর্ট কোয়েশ্চেন চেয়ে নিতে পারে, আমি বলে দিলাম। তাহলে রৈখিক উৎসের জন্য চোঙাকৃতি তরঙ্গমুখ, অসীমে উৎস থাকলে সমতল তরঙ্গমুখ, আর বিন্দু উৎসের জন্য গোলীয় তরঙ্গমুখ। হয়ে গেল। আর তাহলে বলে দিলাম এই যে প্রমাণ দুটো দেখে নিবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সহজ করে গুছিয়ে ছোট্ট করে লেখা আছে। পরিষ্কার, যা বলার সব বলে দিলাম এই চ্যাপ্টার থেকে। তাহলে সকলকেই থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।